থ্যাংক ইউ। তো রেগুলার হিউম্যান কমিউনিকেশনে যে যা হতে পারে কম্পিউটারের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। রেগুলার হিউম্যান কমিউনিকেশনে আমরা কি করি, কথা বলি, আমি কিছু বলি আপনারা শুনেন, আপনারা কিছু বলেন আমি কিছু শুনি। এই থ্রুতে কি হইতেছে, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন ক্রিয়েট হইতেছে। কম্পিউটারও সেম জিনিসটা করে কি, ডেটা ট্রান্সফারের মাধ্যমে। এতে কি হইতেছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট হইতেছে। আমরা এখানে প্রত্যেকে কয়জন আছি, 18 জন। 18 জন যদি কথাবার্তা শুরু করে যাই বা কানেক্ট হয়ে আসি কিসের থ্রুতে, নেটওয়ার্কের মধ্যে। তো কম্পিউটারের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। তো কম্পিউটার নেটওয়ার্কটা কি সেটা আমরা দেখে নিয়েছি, যে একটা সিস্টেম অফ ইন্টারকানেক্টেড ডিভাইস দ্যাট ক্যান কমিউনিকেট ইউজিং সাম কমন স্ট্যান্ডার্ডস। তো কম্পিউটার নেটওয়ার্কটা হলো যে একটা সিস্টেম যেটা বিভিন্ন ইন্টারকানেক্টেড যে ডিভাইস গুলো থাকে, কি কি ডিভাইস হতে পারে, যে কোনো ইলেকট্রিক মিডিয়া ডিভাইস হতে পারে, যেটা একটা একটার সাথে কি কমিউনিকেট করতে পারে, কিছু কমন স্ট্যান্ডার্ড বা প্রোটোকল ফলো করে। দিস ডিভাইস কমিউনিকেট টু এক্সচেঞ্জ রিসোর্সেস এন্ড সার্ভিসেস। তাহলে এই ডিভাইস কমিউনিকেট করে কিভাবে, যদি আপনি কোনো রিসোর্স এক্সচেঞ্জ করে অথবা বিভিন্ন সার্ভিসের থ্রুতে। তো আমরা ইউজুয়ালি যে ছোটবেলা যখন নেট ছিল না, আমরা একটা পিসির সাথে আর একটা পিসি ওয়াইফাই এর কনসেপ্টটা যখন ছিল নাকি, তার দিয়ে একটা পিসির সাথে আর একটা পিসি কানেক্ট করে কি ডাটা ট্রান্সফার করতাম। এতে থ্রুতে কি হইতো, একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে কমিউনিকেশন ক্রিয়েট হতো অথবা একটা নেটওয়ার্ক ক্রিয়েট হতো। সেটা গেলো একটা তার দিয়ে। যখন আমরা কি করতে পারি, যে একটা তারের সাথে আর একটা তার ল্যান কানেকশন দিয়ে আমি কম্পিউটার কানেক্ট নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি। এখন মাল্টিপল কম্পিউটারের ক্ষেত্রে কি করব, উই ক্যান ইউজ এ নেটওয়ার্ক ডিভাইস। কোন নেটওয়ার্ক ডিভাইস আমরা ইউজ করতে পারি, সেটা হতে পারে কি কোনো সুইচ অথবা হাব টু কানেক্ট মোর দেন টু কম্পিউটারস টুগেদার। যে দুই বা দুইয়ের অধিক কম্পিউটার যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে কি আমি কোনো সুইচ বা হাব ইউজ করবো। এটা থ্রুতে কি আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো। নাকি সুইচ বা হাব ছাড়া কি মাল্টিপল কম্পিউটার আমরা কানেক্ট হতে পারি, বলেন তো? কিছু না না ভাই। বলবেন? তো কি কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক, অবশ্যই আপনাকে একটা নেটওয়ার্ক ডিভাইস হতে হবে, আপনার নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য লিঙ্ক থাকা লাগবে, অবশ্যই নেটওয়ার্কে কি কানেক্টিভিটি বজায় রাখার জন্য বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল থাকা লাগবে, আর ফাইনালি এত কিছু করার পর আমার অবশ্যই একটা নেটওয়ার্ক ডিফেন্স থাকা লাগবে, না হলে কি আমি যে কোনো সময় বিভিন্ন সাইবার অ্যাটাকের ভিকটিম হতে পারে। তো বিভিন্ন আমরা টাইপ অফ নেটওয়ার্কিং ডিভাইস থেকে আসছি, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করতেছি এখন অলরেডি, যে প্রত্যেকে কারো না কারো মোবাইলে, ল্যাপটপে বা ডেস্কটপে আমরা বসে আছি। এগুলা কি এখানে এসে এখান থেকে শুরু হয়, এখানে অ্যাকচুয়ালি শেষ হয়। এই জন্য এটাকে আমরা ইউজুয়ালি যে নামে আমরা বলি সেটা হলো এন্ড ডিভাইস। দ্য নেটওয়ার্ক ডিভাইস দ্যাট পিপল আর মোস্ট ফ্যামিলিয়ার উইথ আর এন্ড ডিভাইসেস। One end device from to distinguish one end device from another. Each end device on a network has an address. When an end device initiates a communication, it uses the address of the destination end device to specify where to deliver the message. তার মানে আপনার এন্ড ডিভাইস কি করে, যখন কোনো এন্ড ডিভাইস কোনো কমিউনিকেশনের জন্য ইনিশিয়েটিভ নেয়, তখন একটা অ্যাড্রেসের থ্রুতে কি ও বুঝতে পারে কোন ডেস্টিনেশনে গিয়ে এই মেসেজটা বা ডাটাটা ট্রান্সফার করতে হবে অথবা ডেলিভার করতে হবে। তো কম বেশি আমরা সবাই এন্ড ডিভাইস গুলোর ব্যাপারে জানি, যে কোথায় গিয়ে কিভাবে কাজ করবে। সেটা আমার কি স্মার্ট এখন অ্যান্ড্রয়েড টিভি হতে পারে, তারপর কি বিভিন্ন আমার মোবাইল ল্যাপটপ যা আছে প্রিন্টার, এগুলো কি এন্ড ডিভাইসের মধ্যে পড়ে। মানে স্মার্ট রিলেটেড আপনার নেটওয়ার্ক ডিভাইস যে কয়টা আছে সবগুলাই। তো এই এন্ড ডিভাইস গুলাকে যারা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, তাদেরকে আমরা কি বলি, ইন্টারমিডিয়ারি ডিভাইস। Intermediate devices connect the individual end devices to the network. They can connect multiple individual networks to form an inter-network. These intermediate devices provide connectivity and ensure that data flows across the network. তো সেটা হতে পারে কি আমার রাউটার হতে পারে, অথবা সুইচ হতে পারে, বা ওয়্যারলেস রাউটার হতে পারে, বিভিন্ন কি হার্ডওয়্যার রিলেটেড যদি ফায়ারওয়াল অ্যাপ্লায়েন্স থাকে সেগুলো হতে পারে, বিভিন্ন মাল্টি লেয়ার সুইচ হতে পারে, এটসেট্রা এটসেট্রা, যেগুলো কাজই কি আমার এন্ড ডিভাইসকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আর এক জায়গা থেকে আরেক জায়গায় কি আমার ডেটাটাকে ট্রান্সফার করা। সেটা আমরা এই ছবির মধ্যে দেখে বুঝছি, যে কি মোবাইল ফোন একটা এন্ড ডিভাইস, প্রিন্টার একটা এন্ড ডিভাইস যেগুলো নেটের থ্রুতে আমি কন্ট্রোল করতে পারি, ল্যাপটপ একটা এন্ড ডিভাইস, ট্যাবলেট এখন খুব কম জিনিসটা দেখতেছি, ট্যাব মানুষ এখন খুব কম ইউজ করতেছে অ্যাকচুয়ালি, এটাকে একটা এন্ড ডিভাইস ছিল। তারপর কি ডেস্কটপ, এই প্রত্যেকটাকে একটা এন্ড ডিভাইস, কিন্তু এরা এই ল্যাপ এই এন্ড ডিভাইস এই
ডেস্কটপ থেকে যদি আমি এখানে মোবাইলের সাথে কানেক্ট হতে যাই, তাহলে আমাকে কোন ডিভাইসটা কানেক্ট করবে, সেটা হলো এই ইন্টারমিডিয়েট ডিভাইস গুলা। সেটা কি হতে পারে? রাউটার হতে পারে, অথবা সুইচ হতে পারে, ব্রিজ। অথবা আপনার কি সেল টাওয়ার হতে পারে, এটসেট্রা এটসেট্রা, নাকি? জি। জি ভাই। ব্রিজ কোথায় পেলেন? না, ব্রিজ ব্রিজ থেকে কাজ একটা করে ভাইয়া সেটা তো বলতেছেন। ডিভাইস আছে। ও আচ্ছা। না এখানে নাই, কিন্তু একটা কমিউনিকেশন ডিভাইস একটা আছে ব্রিজ। ও আচ্ছা। ওইটা নেটের মতোই। ব্রিজ হলো আপনারা যে নেটের তো নাম শুনছি আপনারা, কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হ্যাঁ। জি ভাই। হ্যাঁ, ওটারই মতো আরেকটা আপনার সিস্টেম, সেটা হলো ব্রিজ। যেটা আমাদের এই যে ওইটাকে কি বলে, ভিএম মেশিনে আপনারা দেখছেন কখনো? এই যে ম্যানেজে গিয়ে ভার্চুয়াল মেশিন সেটিংস এ যাবেন, ওখানে দেখবেন কি দুইটা অপশন আছে, এক নেটওয়ার্ক অ্যাডাপ্টার, কি একটা নেট আর একটা কি ব্রিজ। নেটটা কি করতেছে, আমার হোস্ট মেশিনে একটা অ্যাড্রেস আছে, আর কিন্তু আমরা ভার্চুয়াল আমাদের যে কালিনাক্স মেশিন মানে ভিএম এ যে মেশিনটা দেখতেছি, সেখানে কিন্তু আরেকটা আইপি অ্যাড্রেস শো করতেছে, আর দুইটা দুই নেটওয়ার্কে। কিন্তু যখন আপনি ব্রিজ কানেকশনে দিবেন, তখন কি করবে, আপনার হোস্ট মেশিন যে নেটওয়ার্কের মধ্যে থাকবে, ওই ওই সেম নেটওয়ার্কের আন্ডারে কি আপনার ভার্চুয়াল মেশিনটাও চলে আসবে। মানে ব্রিজ আমরা ইউজুয়ালি কি কারণে ইউজ করি, যেমন পদ্মা সেতু একটা কি ব্রিজ, নাকি? কি করতেছে, ঢাকার সাথে আপনার দক্ষিণাঞ্চলটাকে কানেক্ট করে দিল, মানে দুইটার মাঝখানে কি একটা সংযোগস্থল, ডিরেক্টলি কানেকশন ক্রিয়েট করে দিল, নাকি? সেই কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি বলতে পারেন যে ব্রিজটা আসা, যে ওটাও কি করতেছে, আমার আর আলাদা ভিএম এ আলাদা একটা নেটওয়ার্ক ছিল, আমার হোস্ট মেশিনে আলাদা, কিন্তু না, ওই ব্রিজ কানেকশনের থ্রুতে কি দুইটা কি সেম নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। তার মানে বলতে পারেন যে নেটওয়ার্কের মধ্যে আমি একটা পদ্মা সেতু বসাই দিলাম, নাকি? জি ভাইয়া। ভাইয়া এটা তো লজিক্যাল ব্রিজ, কিন্তু ফিজিক্যাল ব্রিজ একটা আছে, একটা ডিভাইস আছে। ও হ্যাঁ, ওটাও আছে। আচ্ছা, আপনি ওইটার কথা বলতেছিলেন। জি ভাইয়া। আচ্ছা, জি জি। তো রাউটারটা কি? আলটিমেটলি রাউটার একটা নেটওয়ার্কিং ডিভাইস, যে কি করবে, বিভিন্ন নেটওয়ার্ক টপোলজিকে ডিসকভার করবে, কোথায় কোন নেটওয়ার্ক আছে সেগুলোকে ডিসকভার করবে, আপনার যে ডেটাগুলা সেগুলা প্যাকেটটাকে আর কি ফরওয়ার্ড করে দিবে। আর এটা কি করবে, রাউটার পারফর্ম দ্য ট্রাফিক ডিরেক্টিং ফাংশনস অন দ্য ইন্টারনেট, যে কোথায় কোন জায়গায় আপনার ডাটাটা পাস হবে, কোন জায়গায় কি পরিমাণ ট্রাফিক জেনারেট হবে, সেই জিনিসটা আপনার ডিরেক্ট করবে কে বা পারফর্ম করবে কে, রাউটার। আর তাহলে নেটওয়ার্ক সুইচ এটাই বদলো কি করবে, নেটওয়ার্ক সুইচ, এটাকে আমরা কি সুইচিং হাবও বলতে পারি, অথবা আপনি যে যে জিনিসটা বলতেছেন ব্রিজ, ব্রিজিং হাব, বা সংক্ষেপে ব্রিজও বলতে পারেন মাসুদ। তো is a computer networking device that connects devices together on a computer network by using packet switching to receive, process and forward data to the destination device. ও সেম কাজটা করবে কি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে, that connects device together on a computer network, মাল্টিপল কি আপনার নেটওয়ার্কিং ডিভাইসকে একটা কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট করতেছে। কানেক্ট করার ফলে কি করতেছে, যে বিভিন্ন প্যাকেট রিসিভ করতে পারতেছে, প্রসেস করতে পারতেছে, আর ডাটা কি ফরওয়ার্ড করতে পারতেছে যে ডেস্টিনেশনে পাঠাতে চায়। এখন দুইটাই আলটিমেটলি কি নেটওয়ার্কের সাথে আমার কানেক্ট হইতেছে, কিন্তু এরপরে দুইজনের মধ্যে হালকা একটু ডিফারেন্স, স্লাইটলি ডিফারেন্স রয়েছে। সেটা কি, রাউটার সুইচের মধ্যে এক ভদ্রলোক কি করবে, সুইচ কি করবে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে। সুইচ কি করতেছে, মাল্টিপল এন্ড ডিভাইসের সাথে কানেক্ট হয়ে কি করতেছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে। আর রাউটার কি করবে, সেই নেটওয়ার্কটাকে কানেক্ট করবে অন্য কোনো নেটওয়ার্কের সাথে। মানে এক লাইনে সুইচ ক্রিয়েটস নেটওয়ার্ক, রাউটার কি করতেছে, কানেক্টস নেটওয়ার্ক। The main objective of router is to connect various networks simultaneously, and it works on network layer, whereas the main objective of switch is to connect various devices simultaneously. It works on in the data link layer. তাহলে রাউটার কি করতেছে, বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, আর সুইচ কি করতেছে, বিভিন্ন অবজেক্টিভের সাথে বা ভেরিয়াস ডিভাইসের সাথে কানেক্ট হইতেছে। ফায়ারওয়াল, তো ফায়ারওয়াল আপনার কি একটা সিকিউরিটি সফটওয়্যার হতে পারে, অথবা কি হার্ডওয়্যার হতে পারে। এর কাজটা কি, দ্যাট ক্যান মনিটর অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক both incoming and outgoing. It establishes a kind of barrier between reliable internal and unknown external network. ও একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে যে আপনার রিলায়েবল কোন নেটওয়ার্ক গুলা আসবে, অথবা আননোন যে এক্সটার্নাল নেটওয়ার্ক গুলা আপনার মধ্যে দিয়ে বাইপাস হতে পারে, সেগুলোর মাঝে কি একটা ব্যারিয়ার হিসেবে থাকবে। A fire, also known as network fire, is capable of preventing unauthorized access
টু অর ফ্রম প্রাইভেট নেটওয়ার্ক। বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রে যে আনঅথরাইজড অ্যাক্সেস গুলা যে কেউ ইউজুয়ালি মানুষজন ট্রাই করতে থাকে, সেগুলা কি প্রিভেন্ট করার ক্ষমতা রাখে। এই নেটওয়ার্ক ফাইল ইজ বেসড অন সিকিউরিটি রুলস। ওর মধ্যে কিছু সিকিউরিটি রুলস থাকে, সেগুলা কি কি? একসেপ্ট, রিজেক্ট অর ড্র স্পেসিফিক ট্রাফিক। কাকে সে একসেপ্ট, কোন নেটওয়ার্ক ট্রাফিকটাকে সে একসেপ্ট করবে, কোন নেটওয়ার্ক ট্রাফিকটাকে সে কি করবে, রিজেক্ট করবে অথবা ডিরেক্ট ড্রপ করে দেবে। দ্য এম অফ ফায়ারওয়াল ইজ টু অ্যালাউ অর ডিনাই দ্য কানেকশন অর রিকোয়েস্ট ডিপেন্ডিং অন ইমপ্লিমেন্টেড রুলস। যে রুলস গুলো আমি সেট করব সেগুলোর উপর ডিপেন্ড করে কি করবে, কোন নেটওয়ার্কটাকে, কোন কানেকশনটাকে অ্যালাউ করবে আর কাকে ডিনাই করে ফেলবে। তো ফায়ারওয়ালটা ইউজুয়ালি আমার কোন কিসে কাজ করে? নেটওয়ার্ক পোর্শনে। তাহলে আমার ইন্টারনাল যে পোর্শন, ইন্টারনাল স্টোরেজ, সেখানে তো আমার প্রোটেকশনের জন্য কিছু না কিছু রাখা লাগে, সেটা কি? অ্যান্টিভাইরাস। তো আলটিমেটলি দুই ভদ্রলোকে কি আমাকে প্রোটেকশনের জন্য কাজ করবে, তাহলে দুজনের মধ্যে একটু ডিফারেন্স হালকা আছে। কি? অ্যান্টিভাইরাস স্ক্যান ইউর ফাইলস লুকিং ফর ভাইরাসেস, ফায়ারওয়াল ডাজন্ট স্ক্যান ইউর ফাইলস। ফায়ার আপনার ফাইল স্ক্যান করবে না, কিন্তু অ্যান্টিভাইরাস আপনার ফাইলগুলো স্ক্যান করবে। কেন? কারণ আলটিমেটলি ফাইলগুলো আপনার স্টোরেজ থাকে কোথায়, মানে রাখা হয় কোথায়? আপনার স্টোরেজ সিস্টেমে, আপনার ইন্টারনাল ড্রাইভে। কিন্তু ফায়ারওয়াল তো ইন্টারনাল ড্রাইভে থাকে না, সে থাকবে কোথায়? নেটওয়ার্কে। Whether online or offline, antivirus detect and capture all type of malware. A firewall is a protective barrier between your device and outside world, including the internet. তা একটা প্রোটেক্টিভ। আর অ্যান্টিভাইরাস কি করতেছে? যে ডিটেক্ট করবে আর ক্যাপচার করবে, যেটা হোক না সেটা কি অনলাইন বা অফলাইন, সব ধরনের কি ম্যালওয়্যার টাইপকে। কিন্তু ফায়ারওয়াল কি করবে? একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে আপনার মাঝে আর আউটসাইড ওয়ার্ল্ডের ইন্টারনেটের মাঝে। It mainly works in the background, keeping you safe while you browse the web and download foreign files. Similarly, firewall একই কাজ করতেছে। It also works in background এ কাজ করবে and guard and monitors network data flow and checks it for safety before it accesses to your device. যে আপনার ডিভাইসে এক্স করার আগে আপনার আউটসাইডে যে মনিটর নেটওয়ার্ক গুলা, সেগুলাকে মনিটরিং করে ওখান থেকে কিছু ফিল্টারিং করে আপনার নেটওয়ার্কে কাকে কাকে অ্যাক্সেস দেওয়া যায়, কাকে দেওয়া যায় না, সেগুলো চেক করে আপনাকে পাঠাবে। তো এই ছবির মধ্যে আমরা সেম জিনিস দেখতেছি যে ইন্টারনেট কানেকশন থেকে আনসিকিউর কানেকশন যদি আসে, আর এই হার্ডওয়্যার ফায়ারওয়াল আপনার কি রাউটার হতে পারে, বা রাউটারে আপনার কি কোনো সেট অফ ফাংশন বা সেট অফ রুলস হতে পারে, সেটা কি করতেছে? আনসিকিউর কানেকশনটাকে ডিফ্লেক্ট করে দিতেছে। তো সবসময় যে নেটওয়ার্ক থেকে যে আমার অ্যাটাক গুলো আসবে তা না, এর বাইরে থেকেও বিভিন্ন অ্যাটাক আসতে পারে। সেটা কি বিভিন্ন ম্যালওয়্যার আসতে পারে, যেটা কি আমার বিভিন্ন পেন ড্রাইভের থ্রুতে, সিডি থ্রুতে বা অন্য কোনো ফাইলের থ্রুতে আসতে পারে। সেই জিনিসটা থেকে আমাকে প্রোটেক্ট করবে কে? আমার যে ইন্টারনাল স্টোরেজে যে আপনার সফটওয়্যার বা ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাসটা থাকবে সেটা। তো এই দুই ওয়েতে ফিল্টার হওয়ার পর কি আলটিমেটলি সেভাবে আমার কি আমার ডেটাটা আমার পিসিতে স্টোর থাকে বা সেফ থাকে। তো একটা রেগুলার নেটওয়ার্ক সিস্টেমকে যদি বলি তাহলে অনেকটা এরকম দেখা যায় যে আমরা প্রত্যেকেই আছি কোনো না কোনো ল্যানের আন্ডারে। এটা হতে পারে কি আমার ল্যানের কানেকশন, এটা হতে পারে আপনার ল্যানের কানেকশন। কিন্তু এই একটা ল্যান, এটা কি একটা প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে, এটাও একটা প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে। কিন্তু এরপরে আমি আপনার সাথে কানেক্ট হয়েছি কিভাবে? হয়েছে যে আমাদের মাঝে মাল্টিপল আপনার এভাবে গেটওয়ে থ্রুতে কি বিভিন্ন ইন্টারমিডিয়েট ডিভাইস আছে, যেগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড হয়ে এখান থেকে এখানে কি ডাটা পাস করতেছে। তো সেই জিনিসটা কি ইসের মধ্যে দিয়ে দেখতে পারি আমরা? ইউজুয়ালি একটা নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক টাইপ থাকে। কি কি? এখানে আমরা চারটার নাম দেখছি, আরো মাল্টিপল আপনার টাইপ আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন একটা কি প্যান, ল্যান, ম্যান, ওয়ান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যান থাকবে কি একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা কনসার্ন উইথ এক্সচেঞ্জ অফ ইনফরমেশন in the vicinity of a person. Typically, these systems are wireless and involve the transmission of data between devices such as smartphones, personal computers, tablet. মানে আপনার পার্সোনাল এরিয়া যতটুকু এরিয়া, একটা স্কোয়ার ফিট এর মধ্যে যতটুকু এরিয়া কভারেজ দেওয়া যায়, যেটার মধ্যে শুধুমাত্র আপনার ডিভাইস গুলো কানেক্টেড থাকবে, আপনার নিজস্ব একটা নেটওয়ার্ক থাকবে, সেটাই কি প্যান। LAN কি? A local area network is a computer network that interconnects computer within a limited area, such as a residence, school, laboratory, university অথবা কোনো অফিস বিল্ডিং। WAN-টা কি? WAN is a network infrastructure that provides access to the other networks over a wide geographical area, which is typically owned and managed by a larger corporation or
এ টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। তো ওয়ানটা কি একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নয় যেখানে আপনার একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বসে আর অন্যান্য নেটওয়ার্কের সাথে কি এক্সেস করতে পারে, যেটা ইউজুয়ালি আপনার কি কোনো লার্জার কর্পোরেশন বা টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার দ্বারা প্রোভাইড করা হয় এই সার্ভিসটা এই ওয়ান নেটওয়ার্কটা। আর ম্যানটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম দ্যাট কানেক্টস কম্পিউটার উইদিন এ মেট্রোপলিটন এরিয়া which could be a single large city, multiple cities and towns, or any given large area with multiple buildings. A man is larger than a local area network but smaller than a wide area network. তার ম্যানটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক আমার ল্যান যে কানেকশন নেটওয়ার্ক সেখান থেকে বড়, কিন্তু ওয়ান যেটা কি আরো ওয়াইড এরিয়া জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে আপনার কি নেটওয়ার্কটা কাজ করে সেখান থেকে একটু ছোট। তো এখানে একটু ছবিতে ভিজুয়ালাইজ করা হয়েছে যে প্যান ল্যান ম্যান আর ওয়ানটা কিরকম হতে পারে। একটা ছোট একটা বিল্ডিং এর মধ্যে বা একটা ঘরের মধ্যে আপনার কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা ছোট আপনার রেডিয়েশন রেডিয়া নিয়ে। তারপর কি লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে একটা বিল্ডিং বা আপনার কয়েকটা বিল্ডিং মিলে। মেট্রোপলিটন এরিয়া কি আপনার একটা সিটির একটা অংশ বা কয়েকটা সিটি মিলে। আর ওয়াইড এরিয়া নিয়ে হতে পারে কি আপনার একটা হোল কন্টিনেন্ট নিয়ে বা একটা দেশ নিয়ে যে নেটওয়ার্কটা কভারেজ করা হয়। এখানে কিছু আপনার এরিয়া অ্যালোকেট করা হয়েছে যে কতটুকু আইডিয়া দেওয়ার জন্য কতটুকু থেকে কতটুকু কি আমার প্যান ল্যান ম্যান আর ওয়ানে এরিয়া হতে পারে। প্যান হতে পারে একটা স্কোয়ার মিটার অ্যারাউন্ড এ পার্সন। ল্যান হতে পারে কি 10 মিটারও হতে পারে একটা রুমে, একটা বিল্ডিং এও হতে পারে, 100 মিটারের ভিতরেও হতে পারে বা 100 কিলোমিটারের ভিতরেও হতে পারে। ম্যানটা মোটামুটি একটা সিটি এরিয়া মিলে যতটুকু যায় 10 কিলোমিটার। ওয়ানটা কি 100 কিলোমিটার, মানে একটা হোল কান্ট্রি ধরে হতে পারে বা একটা কন্টিনেন্ট ধরেও কি ওয়ান এরিয়ার নেটওয়ার্ক কানেকশনটা হতে পারে। নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি দেখে আমরা বুঝতে পারি network topology refers to how various nodes, devices, and connection on a network are physically or logically arranged in relation to each other. Think of your network as a city and the topology as the road map. যদি আমার নেটওয়ার্কটা একটা আমি সিটির মতো করে ধরে নেই তাহলে টপোলজিটা কি আমি বিভিন্ন রোড ম্যাপটা ধরে নিব। যে ফর এক্সাম্পল আমি এখন আছি ধানমন্ডিতে, ধানমন্ডি থেকে আমি যেতে যাচ্ছি উত্তরায়, তো উত্তরায় যেতে হলে আমার কোন কোন রাস্তা ধরে যেতে হবে সেটা কি আমি তো ম্যাপ দেখলে বুঝতে পারবো। তো নেটওয়ার্ক টপোলজি দেখলে বুঝতে পারবো আর এই পিসি থেকে অন্য কোনো সার্ভারে যদি আমাকে কোনো ডাটা পাঠাতে হয় তাহলে কোন কোন জায়গা দিয়ে এগুলো অ্যাকচুয়ালি পাস হতে পারে সেই জিনিসটা। তো নেটওয়ার্ক টপোলজিটা দুই ধরনের অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি ক্রিয়েটেড থাকে, কি কি ফিজিক্যাল আর লজিক্যাল। Physical topology কি থাকে refers to the physical connections and interconnections between nodes and the network. সেগুলা কি কি the wires, cables and similar এগুলো রিলেটেড যা যা আছে। Logical network topology কি referring to the conceptual understanding how and why the network is arranged the way it is and how data moves through it. যে আমরা বুঝতে পারি একটা কনসেপচুয়াল আইডিয়া বা আন্ডারস্ট্যান্ডিং থাকে কিভাবে এবং কেন নেটওয়ার্কটা অ্যারেঞ্জ করা হয় এবং কিভাবে ডাটাগুলো মুভ হয়। যেটা যদি ফিজিক্যাল একটা টপোলজির ছবি আমরা দেখতে চাই এরকম হতে পারে যে এখানে একটা ফিজিক্যাল টপোলজি ক্রিয়েট করা, ইন্টারনেটের সাথে কানেক্টেড, ভিতরে মাল্টিপল আমার ডিভাইস আছে, প্রত্যেকটা কোনো না কোনো সুইচের সাথে কানেক্ট হয়ে রাউটারের থ্রুতে আউটসাইডে আউটার ওয়ার্ল্ডের ইন্টারনেটের সাথে কি কানেক্ট হচ্ছে। তো জিনিসটা দেখতে অনেকটা কি এক্সট্রা সিটির মতো। যদি একটা সিটি হিসেবে কম্পেয়ার করি যে ডিভাইস গুলাকে আমি একটা যদি বিল্ডিং বিল্ডিং ধরে নেই, মাঝে যে ওয়ারিং গুলা দেখতে পাচ্ছি এগুলা কি রাস্তার মতো মনে হচ্ছে না, অনেকটা সেরকমই। আর লজিক্যাল টপোলজি থাকবে যে কোন পিসিতে কোন ডেস্টিনেশন দেওয়া, কোনটা আমার মেল সার্ভার, কোনটা আমার কি ফাইল সার্ভার, বা কোনটা কোন পিসি, সেখানে কি আইপি অ্যাড্রেস দিয়ে আমরা অ্যালোকেট করে দিছি যে এই পিসি এখানে এটা কোন নেটওয়ার্ক আন্ডারে থাকবে। তারপর এই নেটওয়ার্ক আন্ডারে যে কয়টা পিসি তারা তাদের নাম্বার কতটুকু সিকোয়েন্সে হবে সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তো একটা রেগুলার আপনার টপোলজি এরকম হতে পারে যে এখানে অনেক কিছু দেখতেছি যে এই বাইরে ইন্টারনেটের সাথে কানেক্ট হইতেছে, এখানে একটা আপনার ক্লায়েন্ট সেন্টার আছে, এখানে আপনার একটা সাপোর্ট সেন্টার আছে, একজন একজনের সাথে ইন্টারকানেক্টেড হইতেছে, মাঝে দিয়ে কত কিছু আপনার ফাংশনালিটি যাইতেছে। তার মানে কি আমি আপনাদের সাথে জুমে কন্ট্যাক্ট করতেছি, আপনারা আমার সাথে করতেছেন, আমরা দেখতেছি যে একটা জুম নামে একটা অ্যাপস আছে, চালু করলাম, কানে ইয়ারফোন দিলাম, ব্লাস বকবক শুরু করে দিলাম, কিন্তু এটার পেছনে যে কত কিছু হয়ে যাইতেছে এর থেকে আরো অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র থাকতে পারে।
তো নেটওয়ার্ক টপোলজি কিছু টাইপ আছে, যে কিভাবে কিভাবে আমরা যে ভিতরে আমাদের ইন্টারনাল যে নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করি কন্ট্রোলিং এর জন্য বা ম্যানেজের জন্য, সেখানে কিছু টাইপ ক্রিয়েট করা যায় যাতে বিভিন্ন আমরা ফাংশন এক্সিকিউট করতে পারি। একটা কি পয়েন্ট টু পয়েন্ট, যেটা দুইটা পিসি একটা একটার সাথে ইন্টারকানেক্ট হলে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলি। বাস মাঝে দিয়ে আপনার একটা সেন্টার কানেকশন চলে যাবে, দুই পাশে আমি আমার যে এন্ড ডিভাইস গুলো বা পিসি ডেস্কটপ যাই বলি না কেন সেগুলা যদি বসায় দেই, একটা বাসের মতো টপোলজিটা দেখা যায়। তো সেখান থেকে বাস কনসেপ্টটা আসছে। রিং সিমিলার ওয়েতে একটা সার্কেল আকারে, আংটিও কি একটা সার্কেল। তো এখানে একটা পিসি আর একটার সাথে কানেকশন থ্রু হয়ে ফাইনালি আপনার কি ডাটাটা একটা লুপ আকারে এখানে ফলো আপ করে। তো সেই জিনিসটা কি একটা আপনার রিং এর মতো দেখা যায়, এই কারণে রিং টপোলজি টাইপ বলা হয়। এরপর কি একটা স্টার, মাঝে একটা সেন্ট্রাল হাব বা সুইচ বসায়, ওগুলোর সাথে বিভিন্ন আমার এন্ড ডিভাইস কানেক্ট করে কি আমরা ডাটা চেঞ্জ করতে পারি। এরপর আছে কি ট্রি, ট্রিটাও দেখতে অনেকটা বাসের মতো, কিন্তু না, মাঝে দিয়ে একটা সেন্টার আপনার লাইন চলে গেছে, সেখান থেকে আপনার যে কানেক্টিভিটি গুলো ডিভাইড করা হয়েছে কোনো না কোনো সুইচের থ্রুতে, ওই সুইচ গিয়ে আবার বিভিন্ন এন্ড ডিভাইসের সাথে কানেক্ট হয়ে নিজেদের মতো করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে রাখছে। তো জিনিসটা অনেক ব্রাঞ্চ আকারেও থাকতে পারে, এই কারণে ওই কনসেপ্ট থেকে আসছে একটা ট্রি। মেশ, এটা হলো বলতে পারে রিং আর স্টারের একটু মিক্সচার, যে সবাই কি এক সব প্রত্যেকটা পিসি একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। রিং এর যেমন যদি আমি উপর থেকে নিচের এই পিসিতে ডাটা ফ্লো করতে চাই, কোনো কিছু কি এক্সচেঞ্জ করতে চাই, তাহলে কি মাঝের আমার দুইটা পিসি থ্রু হয়ে এখানে ওই জিনিসটা আসতে হবে, ডাটাটা আসতে হবে। কিন্তু মেশের ক্ষেত্রে না, যাকে যখন আমি যেটা সেন্ড করতে চাই ইমিডিয়েট আমি সেন্ড করতে পারবো। হাইব্রিড হলো যখন এরকম মাল্টিপল নেটওয়ার্ক টপোলজিকে আমি একসাথে কানেক্ট করি, একটা আরেকটার সাথে ইন্টারকানেক্ট করি, তখন সেটাকে কি আমরা হাইব্রিড বলি। যেমন হাইব্রিড গাছের মধ্যে একসাথে কি আমরা আম জাম লিচু কাঁঠাল ধান গম সব একসাথে পাই। তো নেটওয়ার্ক কানেকশনের ক্ষেত্রেও কিন্তু সেটা পসিবল। যে যেমন কি এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে, একটা স্টার কানেকশন আছে, একটা রিং কানেকশন আছে, কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। তো কম্পোনেন্টস অফ কমিউনিকেশন, তো যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আমার পাঁচটা কম্পোনেন্ট খুব মেজর। কি কি? অবশ্যই কোনো যদি সেন্ডার না থাকে তাহলে কি আমার কানেকশনটা পাস হবে না, রিসিভার না থাকলে কানেকশনটা কি কমিউনিকেশনটা একসেপ্ট হবে না। মানে কি কি থাকবে আমার, মেইনলি হলো একজন সেন্ডার থাকা লাগবে, একজন রিসিভার থাকা লাগবে। এই দুজনের মাঝে কি হবে, কোনো না কোনো আপনার ডাটা চেঞ্জ হতে হবে, সেটাকে কি আমরা মেসেজ বলি। এরপর থাকবে কি প্রোটোকল, আর ফাইনালি থাকবে কিসের থ্রুতে হবে, সেটা হলো মিডিয়াম, যেটা আমরা এই ছবিতে দেখতে পাই। সেন্ডার একটা মেসেজ ডেলিভারি করতেছে, তো যাচ্ছে এটা কিসের থ্রুতে যাচ্ছে, কোনো না কোনো মিডিয়ামের থ্রুতে, কোনো না কোনো মাধ্যমের থ্রুতে যাচ্ছে, কার কাছে, রিসিভারের কাছে। আর ওর কাছে যে যাচ্ছে অবশ্যই কোনো সেট অফ রুলস বা কি সেট অফ প্রোটোকল ইউজ করা হইতেছে, যেটা থ্রুতে কি সেন্ডার মেসেজটা রিসিভারকে ডেলিভার করতে পারতেছে। তো সেই জায়গায় আসতেছে প্রোটোকল। প্রোটোকলটা কি অ্যাকচুয়ালি? A network protocol is an established set of rules that determine how data is transmitted between different devices in the same network. যে কিভাবে আপনার ডিফারেন্ট ডিভাইস থাকলেও আপনার নেটওয়ার্কের মধ্যে যদি ডিভাইস গুলো থাকে বা অন্য জায়গায় থাকে, এই সেট অফ রুলস গুলো কি করতেছে, কানেকশন মানে এস্টাবলিশ করতেছে যে কিভাবে ডাটাটা ট্রান্সমিট হবে। Especially it allows connected devices to communicate with each other regardless of any difference in their internal process structure অথবা ডিজাইন। মানে আপনার ইন্টারনাল প্রসেস যাই হোক না কেন, মানে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, আপনার স্ট্রাকচার শেপ যাই থাকুক না কেন, আপনার ডিজাইন যেমনই হোক না কেন, এই সেট অফ রুলস এর কারণে কি বিভিন্ন ইন্টারকানেক্টেড ডিভাইস আমাদের যেগুলো আছে আমরা একটা একটার সাথে কমিউনিকেট করতে পারছি। কিসের কারণে? এই বিভিন্ন প্রোটোকলের কারণে। সিমিলার সেম ছবি এখানে দেখানো হয়েছে। তো এত কিছু কাজ করতেছে, তো নেটওয়ার্কের মধ্যে একটা মেজর পার্ট হলো যে আমাদের এত প্রোটোকল এত কানেকশন কাজ হইতেছে একটা আপনার মডেলের উপর বেস করে, সেটা কি ওএসআই মডেল। ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তো জিনিসটা এখানে আপনার মডেলটাকে 7টা লেয়ারে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক আর ডেটা লিংক। তো ওই 7টা লেয়ারে আপনার 7টা ইন্ডিভিজুয়াল ফাংশন কাজ করে। একজন পড়েন তো কি কি লেখা এখানে। Application layer, human computer interaction layer where applications can access the internet service. Presentation layer ensures that data is
in a usable format and is where data encryption occurs. Session layer maintains connections and is responsible for controlling ports and sessions. Transport layer Transport layer transmits data using transmission protocols including TCP and UDP. Network layer decides which physical path the data will take. Data link layer defines the format of data on the network. Physical layer transmits raw bit stream over the physical medium. তো অ্যাপ্লিকেশন আলটিমেটলি কি করতেছে, হিউম্যানের সাথে আমরা কম্পিউটারের যে ইন্টারাকশনটা করতেছি কোন লেয়ারের থ্রুতে, অ্যাপ্লিকেশন লেয়ারের থ্রুতে। প্রেজেন্টেশন লেয়ারে কি করতেছে, যে ডাটাটা কোনো ইউজেবল ফরম্যাটে কি যাবে আর এটা এই লেয়ারে কি ওই ডাটাটা এনক্রিপশন হয়ে যায়। সেশন লেয়ারে কি হইতেছে, মেইনটেন্স কানেকশনস এন্ড ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং পোর্টস এন্ড সেশন। যে সেশন লেয়ারে যে যেখানে আমার কানেকশনটা সেট হয় সেখানে যেন কানেকশনটা কন্টিনিউ থাকে, একটা সেশন ক্রিয়েটেড থাকে, সেটা হয় সেশন লেয়ারের থ্রুতে। ট্রান্সপোর্ট লেয়ার, যে আমরা বিভিন্ন টিসিপি ইডিপি যে ট্রান্সমিশন প্রোটোকল গুলো আছে সেগুলো থ্রুতে কি ডাটা পাস হয়। নেটওয়ার্ক লেয়ারে কি হইতেছে, কোন ফিজিক্যাল পার্টটা ডাটা পাথের থ্রুতে ডাটাটা কি যাবে সেটা ডিসাইড করা হয়। ডেটা লিঙ্ক লেয়ারে আপনার কোন ফরম্যাট আকারে যাবে নেটওয়ার্কের মধ্যে দিয়ে। আর ফাইনালি ফিজিক্যালের মধ্যে আমরা দেখতে যে র বিট স্ট্রিম ওভার দ্য ফিজিক্যাল মিডিয়াম, মানে আপনার কোন এই যে স্ট্রিমিংটা কানেকশনটা কোন ফিজিক্যাল মিডিয়ামের থ্রুতে কি আপনার সাথে কানেক্ট হবে। তো ওএসআই মডেল একটা ভিডিও এখানে ছিল, আমরা দেখছি। ওটা থেকে আরো ভালো যদি হয় যে ছবিটা কি আছে দেখি, যে অ্যাপ্লিকেশন লেয়ারে কোন কোন আমার সার্ভিস গুলো কাজ করে। ডিএনএস, ডব্লিউডব্লিউ মানে এইচটিটিপি, তারপর ইমেল, এসএমটিপি, টেলনেট, এফটিপি, এই সার্ভিস গুলো কি আমার অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। সিমিলারলি প্রেজেন্টেশন লেয়ারে আমার এইচটিএমএল ডগ মানে কোন রিলেটেড এনক্রিপ্টেড ফাইল গুলা পাস হবে, সেশনে যাচ্ছে কি। তো সেশন ক্রিয়েটের জন্য যে আপনার সার্ভিস গুলো দরকার কি কি আছে, টিসিপি, এসআইপি, আরটিপি, এগুলা ট্রান্সপোর্টে যাচ্ছে কোন এন্ড টু এন্ড কানেকশনটা এন্ড রিলায়েবিলিটি, যে কোন ধরনের প্রোটোকল মানে কানেকশন এখানে সেট হবে, সেটা হতে পারে কি টিসিপি, ইউডিপি, এসএসএল ইত্যাদি। নেটওয়ার্কের মধ্যে যে কিভাবে পাথ ডিটারমিনেশন আর লজিক্যাল অ্যাড্রেসিং সেটা আমরা কি দিয়ে করি, আইপি অ্যাড্রেস, এআরপি, আইসিএমপি, এগুলা। ডেটা লিঙ্কে কি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং, যে আপনি কি কিসের থ্রুতে আমার এখানে থাকতেছে ম্যাক অ্যাড্রেস থাকতে পারে বা ইথারনেট নাকি 802 কোনটার সাথে কানেক্ট হইতেছে। আর ফাইনালি ফিজিক্যাল লেয়ারে কিসের থ্রুতে কি আমার ট্রান্সমিশনটা হচ্ছে বা কানেক্ট হইতেছে, কি কি আছে যে কেবলিং গুলা আমরা বলি ইথারনেট কেবল, তারপর কি আছে RS232, RJ45 অথবা 802.118, সেটা কি আপনার ওয়াইফাই এর মডিউল বোঝায়। তো টিসি আপনার ওএসআই লেয়ারটা মোটামুটি একটু বড়, মনে রাখা একটু কষ্টকর। সে কারণে কি এই নেটওয়ার্ক সায়েন্টিস্ট যারা আছে এই জিনিসটাকে আরেকটু দেখলো শর্টকাটে নিয়ে আসা যায় নাকি। শর্টকাটে নিয়ে এসে সেই জিনিসটাকে আপনার আরেকটা নাম দিল, নাম কি টিসিপি আইপি মডেল। তো দুইটা মডেলের সেম কাজ, কিন্তু ওখান থেকে এখানে একটু হালকা শর্টকাট করা হয়েছে। তো ওখানে 7টা লেয়ার ছিল, এখানে 4টা লেয়ারে এই মডেলটাকে ভাগ করা হয়েছে। কি কি, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট আর নেটওয়ার্ক ইন্টারফেস। তো সিমিলারলি আগেরটার মতো এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে কি করতেছে, টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস। ট্রান্সপোর্টে কি, টু প্রোভাইড রিলায়েবল প্রসেস টু process message delivery and error delivery. Internet to move packets from source to destination, to provide inter-networking. Network interface is responsible for transmission for the between two devices on the same network. তো ওএসআই মডেল যেটা আর টিসিপি, ওটা আমরা দেখতে পারি যে ওএসআই এর অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন আর সেশন, এই তিনটাকে একটাতে মার্চ করে অ্যাপ্লিকেশনে কনভার্ট করা হয়েছে। ট্রান্সপোর্ট লেয়ার এর কাজ করতেছে, সিমিলারলি নেটওয়ার্ক এর কাজ করতেছে। ডেটা লিঙ্ক আর ফিজিক্যালটা কি নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারের মধ্যে একে নিয়ে আসা হয়েছে, মানে লাস্টের দুইটাকে টিসিপি লাস্টে একটাতে কনভার্ট করা হয়েছে। তো ওএসআই এর মতোই সিমিলার ওয়েতে এখানে আমরা দেখতে পারি যে কোন লেয়ারে আমার কি কি কাজ হচ্ছে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমার যে সিস্টেম বা সার্ভিস গুলো চলে কি কি, ডিএনএস সার্ভিস, এসএমটিপি, এফটিপি, এইচটিটিপি, এই সার্ভিস গুলো কি আমার অ্যাপ্লিকেশন লেয়ারে চলে। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি, ইডিপি, এই সার্ভিস গুলা। ইন্টারনেট লেয়ারে কি দেখতেছি, নেট, তারপর IPv4 মানে আইপি অ্যাড্রেস, যে ইন্টারনেট প্রোটোকল গুলা সেগুলা চলতেছে কি
বা রাউটিং প্রোটোকল গুলা ইন্টারনেট লেয়ারে চলছে। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে কি চলতেছে? এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল বা ডাটা লিঙ্ক প্রোটোকল, যেগুলো আছে যে ইন্টারনেট থ্রুতে কানেকশন নাকি ওয়্যারলেসলি, সেই জিনিসগুলা কোথায় আমাদের তখন নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে আমরা দেখতে পাই। তো ওয়ারশাক দিয়ে মোস্ট প্রবাবলি আপনাদেরকে দেখাইছিলাম যে লেয়ারিংটা অ্যাকচুয়ালি কোন সিস্টেমে থাকে, খেয়াল আছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, তো ইজিলি যেহেতু মানে ওয়ার্কশপটাও আপনাকে এগুলো নেটওয়ার্ক প্যাকেট গুলো ক্যাপচার করে, নেটওয়ার্কটাকে অ্যানালাইসিস করে। এই ছবিতেও আমরা মোটামুটি দেখতে পাইতেছি যে কোন আকারে আছে, যে প্রথমে দেখতেছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, এটা আমার কি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। এরপর আছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা কি আমার ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, যে টিসিপি। এরপরে আছে আমার কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv4, এটা আমার কাজ করে ইন্টারনেট লেয়ারে, IPv4। আর ফাইনালি আমার যে ইথারনেট 2 মানে একটা ইথারনেট কানেকশন, সেটা কোথায়? নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে, ইথারনেট ডাটা লিঙ্ক প্রোটোকল নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে কাজ করে। তো এই চারটা পোর্শনে কি অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কটাকে অ্যানালাইজ করা হয়। তো এখানে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর একটু ডিফারেন্স ছিল, যে কোনটার মিনিং কি সেটা আপনারা অনেকে হয়তো জানেন। কোনটা এইচটিটিপিটাতে কি আমার ওয়েবের থ্রুতে যে কানেকশনটা হইতেছে সম্পূর্ণ প্লেন টেক্সট আকারে কানেকশনটা হইতেছে, যেটা মোটামুটি খুবই কম সিকিউর, খুবই নগণ্য সিকিউর জিনিসটা। তো এটাকে একটু সিকিউরিটি প্রোভাইড করার জন্য কি এইচটিটিপিএস প্রোটোকলটা চালু করা হয়েছে, যেখানে ওয়েবের থ্রুতে আমার যে ডাটাগুলো পাস হচ্ছে সেগুলো এনক্রিপ্টেড আকারে থাকে, যাতে কেউ যদি এগুলো ক্যাপচারও করে সজরে কি ডিক্রিপ্ট করতে না পারে। এখন ম্যাক অ্যাড্রেসটাকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস is a unique identifier assigned to a network interface controller বা NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডও বলি আমরা অনেকে, for use a network address in communication with a network segment. This is common in most IEEE 802 networking technologies, including Ethernet, Wi-Fi or কি Bluetooth. তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস প্রত্যেকটাকে আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারটা আছে সেখানে এটা অ্যাসাইন করা থাকে। তো বলতে পারেন যে এই ম্যাক অ্যাড্রেসটাকে আমাদের একটা ফিজিক্যাল অ্যাড্রেস ইউজুয়ালি। আর ম্যাক অ্যাড্রেস এটা কি আপনার 6টা সেগমেন্টে এটা ভাগ করা। প্রথম সেগমেন্ট, 3টা সেগমেন্টে থাকবে কি আমাদের অরিজিনালি ইউনিক অর্গানাইজেশন, ইউনিক আইডেন্টিফায়ার, মানে যে অর্গানাইজেশন এই কার্ডটা ক্রিয়েট করছে বা বানাইছে। আর পরেরটা থাকবে কি নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক, ইন্ডিভিজুয়ালি আপনাকে দিয়ে যেটাকে অ্যাসাইন করা হয়, যে আপনার নিজের পার্সোনাল যে আইডেন্টিফায়ার নাম্বার সেটা। তো আমরা যদি আমাদের পিসিতে দেখতে পাই তাহলে পিসিতে অনেকটা এরকম দেখাবে, যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা সেখানে কি এই যে একটা নাম্বার ডিজিট দেখতেছি সেটা কি আমাদের ম্যাক অ্যাড্রেস 4851B71888FD। এটা কি ফরম্যাটে আছে আমাদের? হেক্সাডেসিমেল। এরপর কি, তো সিমিলারলি আমাদের যদি ইয়াতে দেখি আমাদের যে লিনাক্স মেশিনটা সেখানেও যদি আমরা দেখতে চাই, তাহলে যে ইথার আমার কানেকশনটা কিসের থ্রুতে আছে? ইথারের থ্রুতে। তো সেখানেও যে এই যে অ্যাড্রেসটা দেখাবে একটা 48 বিটের নাম্বার, সেটাই কি আমার লিনাক্স মেশিনের ম্যাক অ্যাড্রেস, যেটা আমরা চাইলে এইভাবে দেখতে পারি। তো এটা হলো আমার এই ভিএম মেশিনে কালে লিনাক্স এর কি ম্যাক অ্যাড্রেসটা। তো কোন আমার ম্যাক অ্যাড্রেস কোন ভেন্ডর ক্রিয়েট করছে সেটা আমরা ইউজুয়ালি কোনটা এই টিএনএস চেকার দিয়ে ম্যাপ লুকআপ দিয়ে আমরা দেখতে পাই। তো এখানে যে আমি কোনো এই যে ধরেন যে এখন আপাতত এটা আছে, এটা যদি সার্চ করি এটা কোন না কোনো পিসি ম্যাক অ্যাড্রেস, তখন আমাকে দেখাবে যে কোন ভেন্ডর এই ডিভাইস এই ইন্টারফেস কার্ডটা ক্রিয়েট করছে।
কি দেখেন না কেন? আচ্ছা, অন্য জায়গায় যাই তাহলে। এই যে মোটামুটি একটা হালকা ইনফরমেশন চলে আসছে। ম্যাক অ্যাড্রেস থেকে আমি সার্চ করলাম কি যে আমার যে ইন্টারফেসটা সে অ্যাকচুয়ালি ক্রিয়েট করছে কোন ভেন্ডর। এখানে লেখা কি ভিএমওয়্যার। তো তার কোম্পানি অ্যাড্রেসও এখানে মোটামুটি একটা ইনফরমেশন চলে আসছে। তো যেরকম আমরা ভিপিএন দিয়ে কি আইপি অ্যাড্রেস কি চেঞ্জ করতে পারি, তো এখানে আমাদের লিনাক্স বেস যে মেশিনটা সেখানে একটা টুল আছে কি ম্যাক চেঞ্জার নামে। সেটা দিয়ে কি করতে পারি, আমাদের ম্যাক অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে বা ফিল্টার করতে পারি। অথবা যদি নিজের মতো করে ম্যানুয়ালি কোনো ম্যাক অ্যাড্রেস বসাতে চাই সেটা আমরা করতে পারি। ম্যাক চেঞ্জার দিয়ে কি কি করতে পারি আপনাদের খেয়াল আছে সবার? হ্যালো? জি ভাইয়া, শুনতেছি। ম্যাক অ্যাড্রেস আমরা কি কি করছিলাম খেয়াল আছে? ম্যাক অ্যাড্রেস। ম্যাক চেঞ্জার, সরি, ম্যাক চেঞ্জার। জি ভাইয়া, ম্যাক চেঞ্জার দিয়ে আমরা ওই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করছিলাম। আচ্ছা, সবার তো খেয়াল আছে এটা কিভাবে কিভাবে করছি, নাকি দেখাইতে হবে? না ভাইয়া, ম্যাক চেঞ্জার খেয়াল আছে ভাইয়া। ম্যাক চেঞ্জার আপনার ওই যে খুবই ইজি কমান্ড। নাকি? জি ভাইয়া। আবার একটু আচ্ছা, দেখাই দেন স্যার, ওই ক্লাসটা আমি করে নিয়েছি। আপনি করেন নাই? না স্যার। তো ম্যাক চেঞ্জার হলো লিনাক্স বেসড একটা টুল। আমার যে ডিভাইস এটা কিসের থ্রুতে কানেক্টেড? ইথারনেট কেবলের থ্রুতে। এটার নাম্বার কত? 0। তো এই জন্য আমি দিলাম এস দিয়ে একটা ফিল্ড, সিনট্যাক্সটা বসালাম কি এস মানে শো, যে আমার কানেকশনটা কি যে দেখতে চাই। তার মানে কি এখানে দেখা যাচ্ছে কারেন্ট আর পার্মানেন্ট দুইটা ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে। কারেন্টটা কি প্রেজেন্টলি এখন আমার যে ম্যাক অ্যাড্রেস আর পার্মানেন্টে কি এটা পার্মানেন্টলি থাকবে, এটা নট চেঞ্জেবল, এটা ফিক্সড। তো আমি কি আমার পার্মানেন্টটাকে তো চেঞ্জ করতে পারবো না ম্যাক অ্যাড্রেসটাকে, আমি কি আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেসটাকে আমি চেঞ্জ করতে পারবো কিভাবে? সেটার জন্য তখন আমরা ম্যাক চেঞ্জারটাকে ইউজ করব। তো সে- সেজন্য আরেকটা সিনট্যাক্স মাইনাস আর দিয়ে, মানে র্যান্ডমলি আমি যদি কোনো ম্যাক্স অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই আমার ডিভাইসকে দিয়ে, এরপর আমার কানেকশনটা কোথায় সেট হবে? ইথারনেটে। দিয়ে এন্টার। তাহলে এখন দেখতেছি আগে ছিল আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেস যেটা, আর আমার ম্যাক অ্যাড্রেস সেম ছিল, কিন্তু এখন নতুন আরেকটা র্যান্ডমলি নিজের মতো করে ম্যাক চেঞ্জার জেনারেট করে আমাকে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করছে, কত নাম্বার এত। কিন্তু আমার পার্মানেন্টের জায়গায় আছে। এখন কেউ যদি আমাকে ডিটেক্ট করে তাহলে কোন ম্যাক অ্যাড্রেসটা দেখবে? এই ম্যাক অ্যাড্রেসটা। নট অনলি দ্যাট, আমি যদি ইফ কনফিগ দিয়ে দেখি, যেটা দিয়ে আমার আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস আমি দেখতে পারি, সেখানে যদি যাই দেখবো কি নতুন যে ম্যাক অ্যাড্রেস জেনারেট হয়েছে এখানে সেটা শো করতেছে। এটা একটা গেল। এখন যদি চাই না আমি ম্যানুয়ালি কোনো ম্যাক অ্যাড্রেস কনফিগার করব, সেটা আমি করতে পারবো। তো আর কত কোন কোন কোম্পানি কতগুলো ভেন্ডর বা অর্গানাইজেশন আছে আপনার এই নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলের কাজ করে বা বিল্ড করে, সেটার একটা লিস্ট কিন্তু ম্যাক চেঞ্জারের কাছে আছে। সেটা আমরা ম্যাক চেঞ্জার মাইনাস এল দিলে আমরা জিনিসটা দেখতে পাই যে প্রত্যেকটা কোম্পানি কারা কারা অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনার ক্রিয়েট করে। তো এখন আমি চাইতেছি যে ম্যানুয়ালি কোনো কি ম্যাক অ্যাড্রেস বসাইতে। আর কি বলছিলাম, প্রথম যে তিনটা সেগমেন্ট সেখানে আমার কি থাকে? প্রথম তিনটা সেগমেন্টে থাকবে আমার অর্গানাইজেশনের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা। তো ধরেন আমি একটা নাম্বার জেনারেট করলাম। এখন আমি কি চাইতেছি, একটা ম্যানুয়ালি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি। ভাইয়া ইথো আগে আগে হবে না?
ও ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, জি ভাইয়া। তো চেঞ্জ করতে যাচ্ছে আলটিমেটলি আমার যে ইথারনেটের সাথে যে কানেক্টেড যে অ্যাড্রেসটা সেটাই। তো এই জন্য ওই কানেকশনটাকে বসালাম, নাহলে পরবর্তীতে কি চেঞ্জ করবে ওটা বুঝতে পারবে না। আর এটা কি চাইতেছে, আমি একটা ম্যানুয়ালি ম্যাক অ্যাড্রেস ভাইয়া সুডো বসাইছি। দেন নাই, সুডো দেন নাই। ইয়েস, সুডোটাও বসাই দিই, নাহলে আবার পরে আমার কাছে পারমিশন যাবে, খামাক একটা হ্যাসেল। তো ঠিক আছে, এই তিনটা দিয়ে কি হইলো, যে প্রথম তিনটা আমি আমার ওই যে ম্যাক চেঞ্জার এল দিয়ে আমি লিস্ট থেকে কিছু নাম্বার নিয়ে নিলাম। সেখান থেকে প্রথম তিনটা আমি চুজ করে নিয়েছি যে কাকে আমি কি একটা ভ্যালিড কোনো আমি ভেন্ডরকে দেখাতে যাচ্ছি। তো ওখান থেকে একটা চুজ করলাম প্রথম তিনটা সেগমেন্ট, আর পরের তিনটা সেগমেন্ট নিজের মতো করে জেনারেট করতে পারি বা যে কোনো একটা চুজ করতে পারি। করার পর আমি ম্যানুয়ালি একটা জেনারেট করে নিয়ে ওটা এখন অ্যাসাইন করতেছি কোথায়, চেঞ্জের জন্য। তো সেটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেস কত দেখাচ্ছে, এত। পার্মানেন্ট তো পার্মানেন্টের জায়গায় ফিক্স, সেটা তো চেঞ্জ হবে না, কিন্তু কারেন্ট লেটার কি, আগে কি ছিল আননোন একটা ভেন্ডরের ম্যাক অ্যাড্রেস ছিল যেটা র্যান্ডমলি ম্যাক চেঞ্জারটা চেঞ্জ করে দিছে। কিন্তু এখন আপনার নতুন আমি ম্যানুয়ালি যে ম্যাক অ্যাড্রেসটা বসাইছি সেটা কি, সেটা যদি কেউ আপনার কি ইয়া থ্রুতে আপনার এই ম্যাক লুকআপ দিয়ে দেখে, তাহলে কার ভেন্ডরটা কাকে দেখবে, সিসকোকে। কারণ প্রথম তিনটা সেগমেন্টে কার অ্যাড্রেস বসানো, সিসকো রাউটারের, মানে সিসকো যে সিস্টেম ইনকর্পোরেশন আছে তাদের। ঠিক আছে, এভাবে আপনি কি আপনার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন বা ফিল্টার করতে পারেন। আর যদি চান না আপনি আপনার পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেসে আবার ব্যাক করবেন, তাহলে হয় রিস্টার্ট দিতে পারেন, অথবা এসে এখানে পি ফর পার্মানেন্ট আপনি আবার ব্যাক করে চলে আসতে পারেন। তখন কি আপনার পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেসে আবার চেঞ্জ হয়ে চলে আসবে। তো এটা ভাইয়া গেল ক্লিয়ার। ফিজিক্যালি আপনার অ্যাসাইন। এখন যদি লজিক্যালি আমি কারোর সাথে কানেক্ট হতে চাই, সেক্ষেত্রে এখন কি করব। তো দেখেন এখানে চারটা পিসি আছে, আর চারটা পিসি কোনো না কোনো সুইচ বা হাবের সাথে কানেক্টেড, কিন্তু এই পিসি থেকে এই পিসিতে আমি বলতেছি কোনো ডাটা পাস হইতে। এখন ওদের তো ওভাবে ওদেরকে কি করতে একটা ইনস্ট্রাকশন সেট দিতে হয়, ওই ইনস্ট্রাকশনটা ফলো করে তো ওরা কি ডাটাগুলা পাস করে। এখন এই পিসি কি, কারণ ওদের তো কোনো ব্রেন নাই, ব্রেনটাকে আমি যে আমরা কি কন্ট্রোল করছি। এখন এই পিসি কিভাবে বুঝবে যে আমি এই পিসিতে কোনো ফাইল পাঠাতে চাইতেছি, কারণ ওর কাছে তো কোনো অ্যাড্রেস নেই, একজন একজনকে কিভাবে অ্যাড্রেসিং করবে। তো সেইখান থেকে আসছে কি আমাদের আইপি অ্যাড্রেস, stand for Internet Protocol Address. It is an identifying number that is associated with a specific computer or computer network. When connected to the internet, the IP address allows the computers to send, receive information. The IP address এর থ্রুতে কি হইতেছে, যে কোনো কম্পিউটার কি কোনো ইনফরমেশন কি সেন্ড করবে না রিসিভ করবে, সেটা তারা আইপি অ্যাড্রেস করে থাকে। কেন আইপি অ্যাড্রেসটা দরকার? An internet protocol or IP address allows computers to send and receive information. তারা কি কি করতেছে, ইনফরমেশন সেন্ড আর রিসিভের কাজটা করতেছে, মানে ডাটা ট্রান্সফার করতে পারতেছে। তো এখানে বিভিন্ন চারটা টাইপের আইপি অ্যাড্রেস থাকতে পারে, কি কি, পাবলিক, প্রাইভেট, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। তো আপাতত আমরা মাথায় পাবলিক আর প্রাইভেটটা রেখেই কাজ করি, যে এগুলা কি সামনে দিয়ে আমরা দেখবো। An IP address allows information to be sent and received by the correct parties, which means it can also be used to track down a user's physical location in some instances. মানে এটা থ্রুতে কি আপনার ফিজিক্যাল লোকেশনটাকে কোনোভাবে ট্র্যাক ডাউন করা যাবে। যাতে আইপি অ্যাড্রেস চেহারা কিরকম থাকে, টোটালটা থাকে আমার 32 বিটস এর একটা নাম্বার, আর চারটা সেগমেন্টে ভাগ থাকে। আর টোটাল এই ইয়েটা থাকে কি 4 বাইটের একটা নাম্বার থাকে। তো প্রত্যেকটা সেগমেন্ট 1 বাইট 1 বাইট করে থাকে। 1 বাইট ইকুয়ালস টু কত, 8 বিটস। তার মানে প্রত্যেকটা যে সেগমেন্ট, এখানে কয়টা সেগমেন্ট আছে, 1 2 3 4, টোটাল চারটা সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টে আমার 8 বিট করে কি নাম্বার আছে, সেগুলা কি এভাবে অ্যাসাইন থাকতে পারে। তো কিভাবে এটা চেহারা আর একটু কিভাবে নাম্বারিংটা হয়ে থাকে সেটা আমরা এই ছবিটা দেখলে আর একটু ক্লিয়ার হব। যে কয়টা, চারটা অক্টেট আছে। তো চারটা অক্টেটে কি 8 বিট করে নাম্বার থাকে কয়টা, 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা বিট, এখানেও কয়টা, 8টা বিট, এখানেও 8টা, এখানেও 8টা। আর নাম্বার গুলা যে
এটার জন্য আপনাদেরকে একটা স্কেল দেখানো হয়েছিল, স্কেলের লিমিটটা কত, 128 থেকে শুরু আর শেষ কততে, ওয়ানে। হ্যাঁ, 128, 164 এরকম করে করে কত, 128 এর মতো খালি 64। হ্যাঁ। তো এটা প্রথমটাতে থাকবে 128, এরপর 64, এরপর কত 32, এরপর 16 এর পর 8, 8 4, 4 2, 2 1। 1। এই সেগমেন্টে আপনার এই জিনিসগুলা থাকবে। তো এখানে কিছু আপনার আইপি অ্যাড্রেস এর অ্যাড্রেসিং এর ক্লাস, যে কত থেকে প্রথম অক্টেটটা দেখলে আমরা বলবো সে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে। অ্যাড্রেস সেন্সর দেখে আমরা বুঝে যাব এটা অ্যাকচুয়ালি ওই আইপিটা কোন ক্লাসের মধ্যে পড়তেছে, ক্লাস এ তে, বি তে, সি তে, নাকি বাকি দুইটাতে। তো সেখানে যদি প্রথম অক্টেটে 1 থেকে 126 এর মধ্যে কি অ্যাড্রেস রেঞ্জ থাকে, তাহলে আমরা কি বুঝবো ওই ভদ্রলোক কোন ক্লাসের, সে এ এই ক্লাসের ক্লাস পাবলিক। সিমিলারলি 128 থেকে 191 এর মধ্যে যদি আপনার কি অ্যাড্রেস মেসেজ থাকে কোন অক্টেটে, ফার্স্ট অক্টেটে, তাহলে কি বুঝবো ওই ভদ্রলোক ক্লাস বির মেম্বার। Class B। আর সিমিলারলি ফার্স্ট অক্টেটে যদি 192 থেকে 223 এই রেঞ্জের মধ্যে আমি আইপি অ্যাড্রেস দেখি, তাহলে বুঝে নেব সে ক্লাস সি তে। আর বড় জনের নেটওয়ার্ক আমি যদি অ্যালোকেট করতে চাই, তাহলে আমি কি ক্লাস এ এর আইপি অ্যাড্রেস ইউজ ফর লার্জ নাম্বার অফ হোস্ট, ক্লাস বি রেঞ্জের আইপি গুলা কি ইউজ ফর মিডিয়াম সাইজ নেটওয়ার্ক, আর ক্লাস সি তে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ছোটখাটো কোনো নেটওয়ার্কের জন্য আমরা ইউজুয়ালি ক্লাস সিটা ইউজ করি। যেমন আমার পিসি আপনার কি ক্লাস বির মধ্যে পড়তেছে, তার মানে মোটামুটি বুঝতে পারতেছেন আমাদের অফিসের নেটওয়ার্কটা একটা মিডিয়াম রেঞ্জ সাইজের নেটওয়ার্ক। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের আপনার একটা কিছু রেঞ্জ দেওয়া আছে, যে এগুলার বাইরে বাদ বাকি যে আইপি অ্যাড্রেস সেগুলা কি আমাদের পাবলিক আইপির মধ্যে পড়তেছে। তো ক্লাস এর ভুলটা মধ্যে থাকবে কমপ্লিট করা হয়নি। কোনটা, যে সিটা, সি এর তো শেষে একটা শুধু জিরো হবে, দুইটা জিরো। ও সৌরভ আচ্ছা, ভাইয়া, স্যার এটা জিরোই হবে ভাইয়া। হ্যাঁ এটা জিরো হবে, আমিও দেখছি কয়েক জায়গায় এটা কিভাবে জিরোই বলবো আছে। এটা? না, কি এটার কি- রিজনটা কি, এখানে আপনি যেটাই বসেন ওইটাই হবে আপনার ওই নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি, ইয়েস। তো এখানে এই যে সৌরভ, এখানে যেটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি জিরো। এখানে আপনি যদি ওয়ান বসান, ওয়ানটা আপনার নেটওয়ার্ক আইডির মধ্যে ইনক্লুড হবে, টু বসালে আপ টু 255 পর্যন্ত যা বসাবে না কেন সেটা প্রথম তিনটে অক্টেট আপনার নেটওয়ার্ক আইডির মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আমাদের ভাই, বাসে যেমন আমার এই যে পিসিতে যে আপনার কি আইপি অ্যাড্রেস যেটা আছে, যে এই রেঞ্জটা, এটা কি এই প্রথম তিনটে অক্টেট কি আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক কি প্রশ্নটা। নেটওয়ার্ক পোর্শনে পড়তেছে। আর এটা কি 149 হলো, এটা আমার নিজের নাম্বার, তার মানে মেশিনের নাম্বার কত 149। জি, 192 দেখে বুঝলাম কি আমার এটা ক্লাস সির মধ্যে ক্লাস পড়তেছে। সি এর মধ্যে পড়তেছে। হ্যাঁ। আর যেহেতু ক্লাস সি তে আমার অনলি চেঞ্জ হবে কি লাস্ট অক্টেটের নাম্বার গুলা চেঞ্জ হবে। আর প্রথম তিনটা অক্টেটের নাম্বার গুলা কি ফিক্স থাকবে, ওই তিনটা কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ভাইয়া এটাকে আসলে ফ্লেক্সিবল রাখা হয়েছে আর কি। এখানে যদি আপনি এক বসান এটাও নেটওয়ার্ক আইডি, হ্যাঁ হ্যাঁ আপনি 10 বসান এটাও নেটওয়ার্ক আইডি, মানে এটা ফ্লেক্সিবল রাখা হয়েছে আর কি। হ্যাঁ, কারণ আপনি ক্লাস সির মধ্যে কি বলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে ইউজ করতেছি। তার মানে আপনি ক্লাস সিতে দেখা গেল যে মাল্টিপল কি আপনি প্রাইভেট নেটওয়ার্ক সেট করতে পারবেন। দেখা গেল কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে দিলেন 191.168.1 দিয়ে আপনি দেখা গেল দুই তিনটা রুম মিলে একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করলেন। সিমিলারলি আরো দেখা গেল একটা তলায় ফার্স্ট ফ্লোরে দিলেন 168.1 দিয়ে একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করলেন। সেকেন্ড ফ্লোরে দিলেন কি 192.168.2 টু দিয়ে আরেকটাকে আপনি প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে সবগুলো একটা কি টোটাল একটা হোল আপনি একটা নেটওয়ার্ক সেগমেন্ট যদি করেন, তাহলে এবার কি আপনার ডিভাইড হইতে পারে। এতে কি হইতেছে যখন আপনি এখানে 123 আপ টু 255 পর্যন্ত আপনি বসাতে পারবেন, তাহলে কি আপনি মাল্টিপল কি ক্লাস সি দিয়ে কি মাল্টিপল আপনি প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু বানাইতে পারতেছেন সেই সেগমেন্টেশনের জন্য। আসলে ভাইয়া ওই সৌরভ ভাইয়া যেটা বলছিল না, হ্যাঁ হ্যাঁ, মানে কনফিউশনটা ঠিক আছে, কিন্তু আসলে ওই স্বাভাবিক। যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই জিনিসটা ওনারা ফ্লেক্সিবল রাখছে আর কি। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই, ওই জি ভাই। আপনি হচ্ছে যে সোর্স থেকে এই জিনিসটা জানছেন না, আমাকে একটু মেসেঞ্জারে লিংকটা দিন তো, তাহলে আমার একটু বোঝার সুবিধা হবে। আচ্ছা আমি সোর্সটা, আচ্ছা ঠিক আছে আমি ইয়ে করি, আমি কোথা থেকে জানছি, আচ্ছা আমি খুঁজে বের করতেছি, আমি দিয়ে দিব, ঠিক আছে। যদি এক সময় ফ্রি হয় আমাকে কিন্তু একটু কিন্তু মেসেঞ্জারে লিংকটা। এটা জিরো হবে, এটা শিওর। হুম হুম, কারণ আমি নেটও পরে কয়েক জায়গায় দেখছিলাম, সব জায়গায় জিরোই দেখছি অ্যাকচুয়ালি।
তো এটার এক্সপ্লেনেশনটা এটাই যে আপনার নিজেদের ফ্লেক্সিবিলিটির জন্য কি যারা এইসব নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা এই রেঞ্জটা যারা ক্রিয়েট করছে তারা এভাবে ক্রিয়েট করে রাখছে এই রেঞ্জটা। আপনার সব জায়গায় দেখবেন কিন্তু এই রেঞ্জটাই দেওয়া আপনার কি প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জের মধ্যে। সৌরভ, জি বুঝতে পারছি আর কি। তো সেখানে আসতেছে কি একটা সাবনেট নামে একটা টার্ম আছে যেটা খুবই দরকারি। কি করতেছে এই ভদ্রলোক, সাবনেটিং ইজ আ স্ট্র্যাটেজি ইউজ টু পার্টিশন এ সিঙ্গেল ফিজিক্যাল নেটওয়ার্ক ইনটু মোর দেন ওয়ান স্মলার লজিক্যাল সাবনেটওয়ার্ক। An IP address includes a network segment আর host segment. IP address এর দুইটা সেগমেন্ট থাকে, একটা নেটওয়ার্ক সেগমেন্ট একটা কি হোস্ট সেগমেন্ট। Subnets are designed by accepting bits from IP addresses host part and using these bits to assign a number of smaller subnetwork inside the original network. এই সাবনেট দিয়ে সাবনেট কি করতেছে ডিজাইন থেকে যে হোস্ট পার্ট থেকে বিভিন্ন বিট নিয়ে আর কিভাবে ইউজিং দিস বিটস টু অ্যাসাইন এ নাম্বার অফ স্মলার সাবনেটওয়ার্ক। আপনি স্মলার সাবনেটওয়ার্ক যখন অরিজিনাল নেটওয়ার্ক থেকে শেয়ার করে ক্রিয়েট করবেন তখন ওখান থেকে হোস্ট পার্ট থেকে আপনি বিট গুলো নিয়ে অ্যাকসেপ্ট করে একটা একটা করে বসাতে পারবেন আর মাল্টিপল কি সাব নেটওয়ার্কে আপনি ক্রিয়েট করতে পারবেন। Subnetting allows an organization to add subnetworks without the need to acquire a new network number via internet service provider. আর subnetting helps to reduce the network traffic and causes network complexity. নেটওয়ার্ক ট্রাফিকটাকে রিডিউস করতেছে আর কি নেটওয়ার্ক কমপ্লেক্সিটিটাকে আরেকটু ছোট শর্টকাট করে ফেলতেছে। বা কনসিলের বাংলা কি সৌরভ? মিস করলাম কোনটার বাংলা? কনসিলস ভুলে গেছি। কনফিউজ বলতে তো আপনার বোঝাচ্ছে কোনো কিছুকে ঢাকা, কমায় দেওয়া বা ইয়া করা, রিডিউস হ্যাঁ। করা নাকি? মূলত প্রাইমারি আপনি কনফিউজ বলতে কোনো কিছু ঢাকাই বোঝায়। এখন ইংলিশে তো অনেক ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের চার পাঁচটা আচ্ছা আমরা ধরে নিই যে রিডিউসের একটা টার্ম হিসেবে এখানে ইউজ করা হয়েছে। তো সাবনেটিং ইজ এসেনশিয়াল when a network number has to be allocated over numerous segments of a local area network. And subnets are initially designed for solving the shortage of IP addresses over the internet. যেটা আমরা দেখছি কি আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস আছে টোটাল কত আপনার অলমোস্ট 4 বিলিয়নের মতো, কিন্তু আমরা মানুষ আছে কতজন? 7 বিলিয়ন নাকি 8 বিলিয়ন? এখন 8 বিলিয়নে চলে গেছে। বাংলাদেশে 20 কোটি চলতেছে, ইন্ডিয়াতে 200 কোটির কাছে চলে গেছে। তো এই বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে তো আপনার কত 220 কোটি হয়ে গেল। বাকি দেশটা কি কোথায় যাবে বলেন? চায়না আছে। স্যার ইন্ডিয়ার প্রোডাক্টিভিটি এত বাড়ে নাই যে 200 কোটি হয়ে যাবে, আপনি একটু ভুল বলতেছেন। না না সৌরভ ভাই, 200 কোটি হয় না ইন্ডিয়ার এখনো। জনসংখ্যা 2000 কত সালে জানি, 23 সালে নাকি 24 সালে আপনার চীনকে ছাড়াই যাবে। আমি ওই দিন ইয়াতে পড়ছিলাম। না লাস্ট পর্যন্ত আমার জানা মতে এর বুঝলাম। 160 বা 170 ছিল, এখন কত আছে জানি না। কি বলে 100 100 হচ্ছে 15 না 20 কোটি দেখছিলাম এক দুই বছরে। এই 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 দুই তিন বছরে আপনার 40 কোটি জমা ফেলছে। ও আচ্ছা। সৌরভ ভাই আমাদের হাইস্ট হতে পারে, হাইস্ট 150 কোটি মনে হয় হবে কিংবা 100। আচ্ছা 150 কোটি ঠিক আছে, 150 কোটি। যেমন আমাদের আদমশুমারিতে তো কি আসে আমাদের 15 কোটি রানিং, আসলে কি আমাদের 15 কোটি? না ভাই অনেক বেশি আমরা প্রোডাকশন দিয়েছি। ব্যাপারটা এখন ইন্ডিয়া তো আমরা তো একই 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 নেটওয়ার্কের আন্ডারে বলতে পারেন, কি ল্যানের অন্তর্ভুক্ত। তো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা যাই বলেন না কেন আমরা একই সাব নেটওয়ার্কের আন্ডারে, আমাদের সাবনেটিং একভাবে হয়ে থাকে। তো এতগুলো মানুষ ধরেন যে আচ্ছা ঠিক আছে ধরে নিলাম 8 বিলিয়ন, আমার পাবলিক আইপি আছে কত 4 বিলিয়ন। এখানে আপনারাই দেখেন এক একজন কি দেখা গেল অনেকে 2-3টা করে ডিভাইস ইউজ করতেছে, প্রত্যেকটা ডিভাইসে কি ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস বসানো হইতেছে। এরকম 8 বিলিয়ন মানুষ যদি কত আপনার 3টা করে কি আলাদা করে আইপি অ্যাড্রেস নিতে থাকে তাহলে কি অবস্থাটা হবে? তো সাবনেট জিনিসটা কি করতেছে যে জিনিসটাকে একটু শর্টকাট করে নিয়ে আসতেছে। তো আইপি অ্যাড্রেসের চেহারা যদি আমার এমন হয়, সাবনেট মাস থাকবে কত যে এটা কি দেখে বুঝতেছি আমার এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। ক্লাস সির ক্ষেত্রে আমার সাবনেট মাসটা হবে এরকম। তার মানে কি প্রথম 3টা অক্টেট হলো ফুল ঘর আমার ব্লকড, ফুল ঘর ভরা। এই 3টা ঘর আমি হাত দিতে পারবো না। তো আমার যত কাজকর্ম হবে সবার কি লাস্টের অক্টেটটা নিয়ে। তো এই জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকবে এরকম কি 192.168.0.0 এটা। তো এখান থেকে যখন যেহেতু আমি প্রথম 3টা অক্টেট ধরতে পারবো না, তো আমার কাজ শুরু হবে লাস্টের অক্টেটটা 4 নাম্বার অক্টেট থেকে। তো সেখান থেকে প্রথম যে আইপি অ্যাড্রেসটাকে আমি অ্যাসাইন করবো সেটা হলো 1।
আর সিমিলারলি লাস্ট আইপি থাকবে আমার কত 254, যেহেতু প্রত্যেকটা বক্সে কি 255 বেশি আমি না অ্যাড করতে পারবো না। আর ব্রডকাস্ট রেঞ্জটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে বলে স্টার্টিং রেঞ্জ, আর ব্রডকাস্ট হলো আমার কি ফিনিশিং রেঞ্জ। তো 255 কত আমার ফিনিশিং রেঞ্জটা, আর এর ভিতরে 1 to 54 পর্যন্ত কি আমি হোস্ট বসাইতে পারবো বা ইউজারকে অ্যাসাইন করতে পারবো। তো ওয়াইফাই অ্যাড্রেস যদি আমাদের ইফ কনফিগ দিয়ে দেখি, তো এখানে দেখেন যে IPv4 অ্যাড্রেস যেটা দেখাইতেছে সেটা কি 192.168.0.105, সেটা কি আমার মেশিনের আইপি অ্যাড্রেস। এখানে সাবনেট সহ চলে আসছে। তারপর ডিফল্ট গেটওয়ে, যে ডিফল্ট গেট হলো যে আমার রাউটার অ্যাড্রেস, যে কোনটা থ্রু থেকে আমি ইন্টারনেটের সাথে কানেক্ট হইতেছি সেটা। সিমিলারলি আমাদের লিনাক্সও সেম জিনিস, আমরা দেখতে পারি আইনেট যেটা শো করবে সেখানে 192.168.0.106, এটা কি আমার আইপি অ্যাড্রেস। আর নেট মাস্ক হলো আমার সাবনেট মাস্ক, সংক্ষেপে এটাকে অনেকে নেট মাস্কও বলে আমরা। তো ইফ কনফিগ অথবা আইপি কনফিগ, এই দুইটা দিয়ে কি আমরা দেখতে পারি যে আমার আইপি অ্যাড্রেস কোনটা কত। ইফ কনফিগ দিয়ে আমরা লিনাক্স বা ম্যাকে, আর আইপি কনফিগ দেই উইন্ডোজ এর ক্ষেত্রে। তো এই যে নেটওয়ার্ক হোস্ট সাবনেট কোনটা কি, এটাও আমরা একটা শর্ট ভিডিও দেখে নিয়েছিলাম। এখন আসি আরেকটা টার্ম, সেটা কি আইসিএমপি, বাংলায় বললে কি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। তো এটা কি, ICMP is a network layer protocol used by network devices to diagnose network communication issues. ICMP is mainly used to determine whether or not data is reaching its intended destination in a timely manner. ICMP দিয়ে মেইনলি আমরা কি করতেছি, একটা ICMP একটা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, যেটা কাজ করে কি কোন নেটওয়ার্ক কে কমিউনিকেশন ইস্যুগুলোকে ডায়াগনোস করার জন্য। যেরকম আমরা হার্ড ডায়াগনোস করি, পেট ডায়াগনোস করি, তেমনই নেটওয়ার্কের তো আপনার ডায়াগনোস করতে হয়। আর আইসিএমপি দিয়ে আমরা বুঝি যে যে আমি যে ডাটাগুলো সেন্ড করতেছি সেটা আসলে কি রিসিভ হচ্ছে কিনা, বা আমার কি হোস্ট বেঁচে আছে না মরে আছে, সেই জিনিসগুলো আমরা কি চেক করি। কমনলি দ্য আইসিএমপি protocol used on network devices such as routers. ICMP crucial for error reporting and testing, but it can also be used in distributed denial of service attack বা DDoS attack যেটাকে আমরা বলি। সেক্ষেত্রে কি আমরা অনেকে আইসিএমপি প্রোটোকলটাকে ইউজ করে থাকে, যেটা আমরা পিং দিয়ে ইউজুয়ালি দেখি যে আমার কোন কি ডাটা কি আসলে ট্রান্সমিট হচ্ছে কি না, সেটা আমরা চেক করি কি পিং কমান্ডটা দিয়ে। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম আর মেটাস্প্লয়েটেবল টু মেশিনটা যেটা আছে সেখানে, তো দেখতে 64 বাইটস করে করে কে ও প্যাকেট সেন্ড করতেছে, যেটা টাইম টু টাইম গিয়ে একটা ওখানে গিয়ে আপনার ওই প্যাকেট গুলা কি রিসিভ হচ্ছে। তো সেই জিনিসটা যদি আমি কিপিং কমান্ডটা বন্ধ করে দিই, তাহলে বললো কতগুলা প্যাকেট পাঠাইছে, 17টা প্যাকেট পাঠাইছে, 17টা প্যাকেটই রিসিভ হয়েছে, কোনো প্যাকেট লস হয় না। এখন যদি কানেকশনটা আপনার কি স্টেবল না থাকতো, তাহলে ও দেখাইতো যে কতগুলা প্যাকেট রিসিভ হয়েছে, কতগুলা লস হয়েছে। যে প্যাকেট গুলা লস হচ্ছে ওটা দেখলে আমরা বুঝতাম কি যে আমার কি পরিমাণে ডাটা লস হওয়ার প্রবাবিলিটি এখানে আছে। আর পিং দিয়ে যেহেতু ওর কাছ থেকে কি আমি একটা কানেকশন স্টাবলিশের একটা নিউজ পেলাম, তার মানে কি ওখানে ওর সাথে আমার একটা কানেকশন স্টাবলিশ করা পসিবল। তো পিং দিয়ে দেখছি। এখন যে টার্মটা সেটা কি প্রাইভেট আইপি আর কি পাবলিক আইপি। তো প্রাইভেট আইপিটা কি, IP address of a system is the IP that is used to communicate within the same network. Same network আন্ডারে যে সিস্টেমের থ্রুতে আমরা কি কমিউনিকেট করি। Using private data or information can be sent or received within the same network. তো প্রাইভেট আইপিটা ইউজ করে আমরা কি সেম নেটওয়ার্ক আন্ডারে যে কোনো ডাটা বা ইনফরমেশন যদি পাস করতে হয় বা রিসিভ করতে হয় সেটা আমরা করতে পারি। আর পাবলিক আইপি কি, public IP addresses of a system is the IP address that is used to communicate outside the network. A public IP address is basically assigned by the ISP অথবা আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের থ্রু থেকে পাবলিক আইপিটা আমাদেরকে অ্যাসাইন করা হয়। তো এখানে একটা ভিডিও ছিল পাবলিক আর প্রাইভেট আইপির। তো পাবলিক আর প্রাইভেট আইপিকে ডিভাইড কে করে, বা যে যে প্রসেসের থ্রুতে কি ট্রান্সলেট করা হয় যে পাবলিক টু প্রাইভেট বা প্রাইভেট টু পাবলিক, সেটাকে আমরা কি বলি নেট, বা বাংলায় বলি কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নাকি।
তো NAT is the process where a network device using a firewall assigns a public addresses to a computer or group of computers inside a private network. The main use of NAT is to limit the number of public IP addresses an organization or company must use for both economy and security purposes. তো এই ছবি দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি কি এই হোস্ট হলাম আমি, সার্ভারটা হতে পারে, আর এই সার্ভারটা কি হতে পারে ফেসবুকের, হতে পারে গুগলের, যে কিছু আমি চাইতেছি কি ও সার্ভারের থ্রুতে ব্রাউজ করে ফেসবুক বা গুগলে দেখতে বা ওটার কোনো ওয়েব পেজ দেখতে। তো কিন্তু আমি আছি কোনো না কোনো প্রাইভেট নেটওয়ার্কে, আর আমাদের মাঝে আছে একটা রাউটার ভদ্রলোক, ও ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে কি ওই সার্ভার থেকে কি ডাটা আমার আমার সাথে পাস করবে বা আমার সাথে নেটওয়ার্ক কানেক্ট করে দিবে। তো সেখানে অ্যাসাইন করা থাকে কি নেট, এই প্রসেসটা। তো আমার এই প্রাইভেট নেটওয়ার্কটাকে নেট রাউটারের মধ্যে যে নেট প্রসেসটা আছে সেটা তো দেখি একটা পাবলিক আইপিতে কনভার্ট করে ফেলে, কনভার্ট করে এই সার্ভারের সাথে আউটার সাইডের ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার থেকে যে অ্যান্সারটা রেসপন্সটা আমি পাই সেটা আবার সেই ইন্টারনেট থ্রুতে আমার রাউটারে চলে আসে। সেখান থেকে আবার ওটাকে একটা প্রাইভেট নেটওয়ার্কে কনভার্ট করে কোথায় চলে আসে, আমার যে হোস্ট মেশিন সেখানে। তো ছোটবেলায় আমরা কি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা কি ট্রান্সলেশন করছি। জি ভাইয়া। তো এখানেও ব্যাপারটা এটা হলো তো আপনার আইপি অ্যাড্রেসের ট্রান্সলেশন, যে প্রাইভেট টু পাবলিক, পাবলিক টু প্রাইভেট। এখন এখানে কে বাংলা কে ইংলিশ ওটা আপনারা বুঝে নেন। তো এই যে ভিএমওয়্যার এর যে জিনিসটা আমরা দেখছিলাম যে আমাদের এখানেও সেম সিস্টেমটা আছে, যদি আপনি ব্রিজ দেন, ব্রিজ কানেকশন করেন তাহলে কি ও একটা আমার যে হোস্ট মেশিনের যে আইপি অ্যাড্রেস ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে যাবে। আর যদি নেট দেয় তাহলে কি ও নিজের মধ্যে করে একটা প্রাইভেট কি নেটওয়ার্ক ক্রিয়েট করে ওখানে আমার ডিভাইস গুলোকে ইন্টারকানেক্ট করবে। নেটওয়ার্ক হপ যে আপনার কাছ থেকে অন্য কোনো সার্ভার যেখানে আপনার ব্রাউজ করতেছি বা অন্য কোনো ডিভাইসের কতটুকু দূরত্ব, প্লাস এদের মাঝে দিয়ে কতগুলা কি আপনার গেটওয়ে ক্রস করতে হবে বা নেটওয়ার্ক হপ ক্রস করতে হয় সেই জিনিসটা আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। সেটার জন্য আমরা কি ট্রেস রোড বা ট্রেসার্ট এই দুইটা কমান্ড ইউজ করে দেখতে পারি। দেখতে এটা দেখে বুঝতে পারে যে আমার আর আরেকটা যেখানে হয়তো হতে পারে সেটা কি google.com বা গুগলের ক্লোজড যে সার্ভারটা, সেখান থেকে আমার পিসি থেকে ওখানে রিকোয়েস্ট যেতে কতগুলো আপনার কি গেটওয়ে ক্রস করতে হয় সেগুলো আমরা এগুলা দেখতে পারি। সেটা হতে পারে গুগল বা অন্য যে কোনো কি আপনার ওয়েব পেজ বা কোনো ওয়েবসাইট, এনিথিং। ভাইয়া টিসিপি। আমি একটা প্রশ্ন করব। জি বলেন। ভাই আমরা যে উইন্ডোজে কমান্ড প্রম্পট যে ব্যবহার করি, হ্যাঁ আমি একটা কমান্ড নাকি নেট স্টেটের কতগুলা কমান্ড আছে আমি গুগলে সার্চ দিলাম, প্রায় দুই অনেকগুলা। তিনটা। ভাই নেট স্টেটের কয়েকটাই আছে যে আপনার ওই কমান্ড আর কি। হ্যাঁ তো এগুলো আসলে এমন কোন স্পেসিফিক ওয়েবসাইট আছে যেগুলা ভাইয়া ওই যে ওই কমান্ড প্রম্পটের সমস্ত কমান্ড গুলা পাওয়া যাবে লিস্ট আকারে? আপনার জানা মতে আছে কিনা? আমি আজ পর্যন্ত মানে যখনই ঘাটছি ইন্ডিভিজুয়াল এক একটা সাইটে আপনার দেখা গেল কোনটার মধ্যে লিনাক্স বেসড আপনার নেটস্টেটের কমান্ড, কোনটার মধ্যে আপনার খালি উইন্ডোজের এরকম আছে, মানে স্পেসিফিক কোনো সাইট আমি আমি ওইরকমই আসলে দেখছি। পাই নাই। আপনি ওরকমই দেখছেন বুঝছি। তো একটা কাজ করতে পারেন, যখন পান যে আলটিমেটলি আপনি যেটা পাইছেন সেটার মধ্যে দেখবেন যে আরেকটা সাইট, আরেকটা আমি লিংক পাইছিলাম, আমি দেখি ওটা, ওটার মধ্যে আপনার লিনাক্সে কতগুলা নেটস্টেটের কমান্ড ইউজ করতে পারবেন, তারপর উইন্ডোজ এর ক্ষেত্রে কতগুলা, ওইটা মনে হয় পাইছিলাম। আমি আপনাকে ওই লিংকটা ফরওয়ার্ড করে দিব না, ঠিক আছে? তো জি ভাইয়া। একটা একটা পেজের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে কতগুলো আর কি কমান্ড ইউজ করতে পারবে নেস্টেন বা আপনার কি কোনটাকে কি বলে উইন্ডোজ এর ক্ষেত্রে সেগুলা। জি ভাইয়া। তো অবশ্য জি ভাইয়া। সবগুলা কমান্ড নেই, ওখানে কয়েকটা কমান্ড আসলে স্পেসিফিক ভাবে দেওয়া আছে। এর বাইরে সবগুলা কমান্ড অ্যাকচুয়ালি আমাদের জানার দরকারও নাই, কারণ এতগুলা মাথায় নিতে গেলে যে ব্রেনস আপনার ব্লাস্ট হওয়ার খুব একটা স্ট্রং প্রবাবিলিটি থাকে। তো জি ভাইয়া। সেক্ষেত্রে তখন আমরা কি করি যে কোন কোন কমান্ডে কি, যে আমাকে যখন হুট করে কোনো কমান্ড জিজ্ঞেস করেন আমার কিন্তু মাথায় থাকবে না, তখন আমি সাথে সাথে কি করি চট করে গুগলে একটা সার্চ দিয়ে নিই যে কোনটার জন্য কোনটা অ্যাকচুয়ালি আমি ইউজ করবো। এতে মানে জিনিসটা হলো গুগলের সাথে আপনি কতটুকু নিজেকে কানেক্ট, গুগল থেকে আপনি রিসোর্স কনজিউম করতে পারতেছেন এটার উপর ডিপেন্ড করতেছে। জি ভাইয়া। এরপরে কই ছিলাম, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। বা আমরা বাংলায় কি বলি এটাকে, টিসিপি নাকি? TCP is a transport layer protocol that facilitates the transmission of packets from source to destination. যে কি করতেছে প্যাকেট গুলাকে ট্রান্সমিট করতেছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে।
It is a connection-oriented protocol. That means it establishes the connection prior to communication that occurs between the computing devices in a network. The main functionality of TCP is to take data from application layer, that it divides the data into several packets, provides numbering to these packets, and finally transmit these packets to destination. মানে কত কাজ করে এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ও কি করে ডাটা কালেক্ট করার পরে কি করে বিভিন্ন প্যাকেট আকারে ডাটাগুলোকে ডিভাইড করে ফেলে। আর ডিভাইড করার পরে কি করতেছে, ডাটাগুলোকে একটা সিকোয়েন্স নাম্বার বসায় দেয় যে কোনটার পরে কে যাবে। আর ফাইনালি কি করে, এই ডাটা প্যাকেট গুলাকে কি ট্রান্সমিট করে দেয় কোথায়, যে ডেস্টিনেশনে এগুলা যাওয়ার কথা। তো এই প্যাকেটগুলা চেহারা অনেকটা এরকম। এর মধ্যে কি কি থাকতেছে, আমার সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার, মানে কোন কোন পোর্ট নাম্বার থেকে কোন পোর্ট নাম্বার এটা যাবে, সিকোয়েন্স নাম্বার থাকে, অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকে। এরপর আমরা মাঝে কিছু দেখতেছি কি, এই যে ইউআরজি এসিকে এগুলা কি টিসিপি ফ্ল্যাগ বলে এদেরকে, এগুলো আপনার মাল্টিপল কাজ আছে। এরপর ডাটা কতটুকু কি থাকবে, কত বিটে থাকবে, এই জিনিসটাও কি এখানে লেখা আছে। এরপর কোনটার কি এক্সপ্রেশন এখানে আরো আপনার সুন্দর করে লেখা আছে। এটা যখন আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দেবো, আপনারা এটা দেখে নিতে পারবেন, একটু রিং করে নেন যে কোনটার কাজ কি। তো এখান থেকে যে মেজর জাস্ট যে জিনিসটা আমাদের বেশি করে মাথায় থাকতে হবে সেটা হলো টিসিপি ফ্ল্যাগ। তো টিসিপি ফ্ল্যাগ এখানে কত, আমার টিসিপি প্রত্যেকটা টিসিপি হেডারে কয়টা থাকে, 6টা। তো এক একটা এক এক ধরনের কাজ করে, যখন যেটা কাজ করা দরকার তখন সেই কাজটা এক্সিকিউট করে থাকে। এখানে দেখতেছি ইউআরজি আর্জেন্ট, এর কাজটা কি, ডাটা কন্টেন্ট ইন প্যাকেট শুড বি প্রসিড ইমিডিয়েটলি, যে কোনো প্যাকেট যদি ইমিডিয়েটলি আপনার প্রসিড করতে হয় তখন আর্জেন্ট প্যাকেটটা আমরা সেন্ড করে দেই। তেমনই কি ফিনিশ, যে আপনার কি কোনো ফার্দার ট্রান্সমিশনের দরকার নেই, যে আপনার কানেকশন স্টাবলিশ, আপনার এখন কিছু আর ট্রান্সমিট করতে চাচ্ছেন না, তখন এই ফিনিশ দিয়ে আমরা বুঝতে পারি যে না ঠিক আছে, ট্রান্সমিশন আমার কমপ্লিট। রিসেট, কোনো কারণে আপনার কানেকশন সেট বা কি নতুন করে রিসেট করতে হলে আমরা আরএসটি প্যাকেটটা সেন্ড করি। পুশ, কোনো কারণে আপনার সবগুলা প্যাকেট জমা হয়ে গেছে কিন্তু যেতে পারতেছে না, কারণ পুশ দিয়ে একসাথে সবগুলা বাফার ডাটা আমরা ইমিডিয়েটলি সেন্ড করি। এসিকে কি অ্যাকনলেজমেন্ট, যেটা কি করবে, অ্যাকনলেজ দ্য রিসিপ্ট অফ প্যাকেট, যে প্যাকেট গুলো আমি পেলাম, রিসিভার এন্ড থেকে যে কেউ পেলো সেই জিনিসটা কি এসিকে প্যাকেট দিয়ে আমরা বুঝতে পারি। আর ফাইনালি মেন যে জিনিস, যে যে সবকিছুর উদ্যোক্তা কি, সিনক্রোনাইজ, সে কি করছে, ইনিশিয়েটস কানেকশন বিটুইন হোস্ট, কয়েক দুইটা বা ততোধিক আপনার হোস্টের মধ্যে কানেকশন সে ইনিশিয়েটিভ নিয়ে কি করতেছে, ক্রিয়েট করতেছে। তো টিসিপিটা আপনাকে, এটা কানেকশন ওরিয়েন্টেড একটা প্রোটোকল আর খুবই সিকিউর প্রোটোকল। এতে কি হয়, 3 ওয়েতে এখানে ডাটাটা পাস, মানে 3 ওয়েতে এটা কানেকশনটা স্টাবলিশ হয়। এই কারণে কি এখানে ডেটা আপনার লস হওয়ার পসিবিলিটি একটু কম না, খুবই কম। তো কি ফার্স্টে এটা হলো আপনি, এটা হলো গুগল বা ফেসবুক, আপনার কাছ থেকে কি গুগলের সার্ভারে আপনি একটা সিন প্যাকেট পাঠাইলেন, তো আপনার রিকোয়েস্টটা দেখে সে আপনাকে একটা রেসপন্স দিল, রেসপন্সটা কি সিন আর অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠালো তার কাছ থেকে। যে তো সেটা কি আপনার সিনে গেছে, যে যেহেতু অ্যাকনলেজ করছে, সে আপনার সাথে কানেকশন ক্রিয়েট করতে চায়, এজন্য তখন আপনার কাছে ও রেসপন্সটা কি হয়ে যাবে, একটা অ্যাকনলেজমেন্ট হয়ে যাবে। কিন্তু তার কাছ থেকে কি প্রথম ইনিশিয়েটিভ একটা প্যাকেট আসতেছে, সেজন্য তার কাছ থেকে একটা সিন প্যাকেট আসতেছে। তো আপনি তার অ্যাকনলেজমেন্ট নিয়ে আপনি অ্যাকসেপ্ট করলেন, তখন আপনার কাছ থেকে কি হ্যাঁ তোমার সাথে আমি কানেকশন ক্রিয়েট করতে চাই, সেজন্য আপনি একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট তাকে গুগলকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পর আপনাদের মাঝে কি একটা কানেকশন স্টাবলিশ হইলো। আমরা গিয়ে ব্রাউজারে গিয়ে যখন কিছু লিখি, দেওয়ার সাথে সাথে যে ওয়েব পেজটা আসে এইটার কারণে। তো এই কানেকশনটাকে 3 ওয়ে থেকে 3টা ভাগে ভাগ হয়ে সিকিউরিটি নিয়ে আপনাকে কানেকশনটা সেট হয়েছে দেখে আমাদের এই কানেকশনের মধ্যে ডাটা লসটা হয় না। টিসিপি কানেকশনে যে কানেকশন গুলো হয়ে থাকে সেখানে ডাটা লস নেই। থ্রি হ্যান্ডশেকে আমরা গতকালকে দেখছি যে কম্পিউটার থেকে প্রথমে একটা সিন প্যাকেট যাবে, সেখানে একটা অবশ্যই যে সিরিয়াল নাম দেওয়ার জন্য একটা সিকোয়েন্স নাম্বার থাকবে, আর যেহেতু ইনিশিয়েট নিয়েছে এজন্য সিনে 1। তো সার্ভারে এটা হিট করার পরে সার্ভার থেকে একটা রেসপন্স আসবে, রেসপন্সটা কি সিন এন্ড অ্যাকনলেজমেন্ট। তো সেখানে কি আসতেছে, সার্ভার থেকে যেন প্রথম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেন সার্ভার এখানে সিন 1, আর আমার সিকোয়েন্স নাম্বারটা তখন হয়ে যাবে কি আমার ওই সার্ভারের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো ওইটাও বসায় নাকি 9002 হিসাবে একটা নাম্বার সেট করে দিবে অ্যাকনলেজমেন্ট। আর যেহেতু ওর কাছ থেকে প্রথম ইনিশিয়েটিভটা এসেছে এজন্য ও সিকোয়েন্সটা নিজের মতো করে একটা জেনারেট করে বসায় দিবে। সেটা হতে পারে 5001 বা যে কোনো, বা খালি 1ও হতে পারে বা 4001ও হতে পারে, ডিপেন্ডস।
তারপর ওর কাছ থেকে আমি রেসপন্স আমি খুশি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, ফাইনালি তুমি আমার সাথে কানেকশন, আমার রিকোয়েস্টে তুমি রেসপন্স দিছো, আমরা তাহলে কানেকশনটা সেট করতে পারি। তো আমার তরফ থেকে কি যাবে, একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট যাবে। তখন ওর অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কি হয়ে যাবে, আমার সিকোয়েন্স নাম্বার। তারপর ওর যে সিকোয়েন্স নাম্বারটা সেটা হয়ে যাবে কি আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার, কারণ ওর প্রথম সিনের ইনিশিয়েটিভ থেকে আমি ওকে অ্যাকনলেজ করেছি। যেহেতু আমি একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠাচ্ছি, এই জন্য এখানে আমার কি সিনের ক্ষেত্রে এখানে 0। এরপরে কি ওর সার্ভার এন্ডে এই জিনিসটা একসেপ্ট হলে আমাদের মাঝে একটা কানেকশন সেট হবে। ইউডিপি, User Datagram Protocol, is one of the core members of the Internet Protocol suite. With UDP, computers application can send messages, in this case referred to use as datagrams, to other hosts on the Internet Protocol network. Prior communication are not required in order to set communication channels or data path. মানে এটাও টিসিপির মতো একটা কোর মেম্বার ইন্টারনেট প্রোটোকলের মধ্যে। এতে কি হইতেছে, টিসিপির মধ্যে এত কমপ্লেক্সিটি নেই। ও কি করতেছে যে ডাটাগ্রাম কমিউনিকেশন রিকোয়ার্ড ইন অর্ডার টু সেট কমিউনিকেশন চ্যানেল আর ডাটা পাথের জন্য ও জাস্ট ওকে আপনি রিকোয়েস্ট করবেন, ও এই ডাটাগ্রামে কি আপনার কাছে রেসপন্স আসতেই থাকবে। যেটা আমরা এই পরের এই ছবির মধ্যে দেখতে পাইতেছি, কি টিসিপি তে কি হয়, একটা সিন প্যাকেট পাঠান, সার্ভার থেকে একটা সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট আসে, ফাইনালি গিয়ে ক্লায়েন্ট কি করে আবার একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠায়। এতে থ্রুতে কি হইতেছে, ফাইনালি এই দুইজনের মাঝে একটা কানেকশন সেট হইতেছে, ডাটা ট্রান্সমিশন হইতেছে। এতে কি হয়, ডাটা লস হবে কি হবে না, আগে পারমিশন নিয়ে চেয়ে নেয়, যে আমি শিওর হয়ে চেয়ে নেয় যে হ্যাঁ ঠিক আছে কানেকশন সেট করতে পারবো কি পারবো না। কিন্তু ইউডিপি তে কি কোনো যদি রিকোয়েস্ট আসে, এরপর থেকে রেসপন্স আসতেই আছে আসতেই আছে আসতেই আছে। তো সার্ভার এন্ড থেকে কি আমার রেসপন্স গুলো সে সার্ভার কি পাচ্ছে কি পায় না, সেটা কিন্তু ক্লায়েন্টের কোনো হেডেক না। এতে কি হয়, সার্ভারে কি পরিমাণ ডাটা একসেপ্ট করতেছে বা লস করতেছে সেটা কিন্তু ক্লায়েন্ট জানে না। তো টিসিপি ইডিপির একটা ভিডিও ছিল আরো সুন্দর এক্সপ্লেনেশন আকারে, আপনারা গত ক্লাসে দেখছেন। তারপর আসছিলাম আমরা কিসে, নেটওয়ার্ক পোর্ট। A port in computer networking is how a computer can use a single physical network connection to handle many incoming and outgoing requests by assigning a port number to each. The number go from 0 to 65,535, which is a 60-bit number. মানে নেটওয়ার্কিং পোর্ট কি করছে, কিভাবে একটা সিঙ্গেল ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশনকে মাল্টিপল ইনকামিং বা আউটগোয়িং যে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবে বা অ্যাসিস্ট করবে, সেটা আমরা এই কম্পিউটার নেটওয়ার্কিং পোর্ট দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি। Some of these ports number are specifically defined and always associated with a specific type of service. For example, FTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকল is always port number 21. তো 21 বাদে অন্য কোনো পোর্টে এটা কাজ করবে না, যেটা দেখে সৌরভের কালকে মাথা নষ্ট হয়ে গেছিল যে এফটিপি দুইটা পোর্ট কেন। জি, হ্যাঁ কালকে আমার পোর্ট ওপেন হয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা। তো সিমিলারলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা কি ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করে আর সবসময় কাজ করবে কিসে, আমার 80 পোর্টে। দিস আর কল্ড ওয়েল নোন পোর্টস ফ্রম, আর এটা কত থেকে কত পর্যন্ত, 0 to 1023, এই নাম্বার এই রেঞ্জের ভিতরে কি ওয়েল নোন পোর্ট গুলো আমার থাকে। তারপর the numbers from 1024 to 49,151 are called registered ports and can be registered with the Internet Assigned Numbers Authority for a specific use. Internet Assigned Number Authority বা আমরা কি বলতে পারি, আয়ানা, ওরা নিজেদের এইগুলা কি রেজিস্টার করে রাখছে কোন স্পেসিফিক ইউজের জন্য, এগুলো ইউজ করা হয়ে থাকে। আর বাকি যে পোর্ট গুলো আছে 49,000 থেকে আপ টু 65 পর্যন্ত, এগুলা কি আনঅ্যাসাইন্ড। আর এগুলো আমরা যে সার্ভিস বা নিজেদের মতো করে কোনো প্রাইভেট বা ডাইনামিক কাজ যদি ইউজ করতে চাই, তখন সেই সার্ভিসের জন্য আমরা এই এই রেঞ্জের যে পোর্ট গুলো সেগুলোকে আমরা ইউজ করতে পারিব। তো মার্ক করে দিলাম। তো সিমিলারলি যে যেগুলো বললাম সেখানে এখানে পোর্ট ওয়েল নোন পোর্ট গুলা দেওয়া আছে, তারপর রেজিস্টার পোর্ট নাম্বারের রেঞ্জও দেওয়া আছে, আর ফাইনালি আপনার প্রাইভেট আর ডাইনামিক পোর্ট কোনগুলা সেগুলো এখানে বসানো আছে। এটা কি লিস্ট অফ রেঞ্জ, কত থেকে কত পর্যন্ত কি হবে। তো আমরা আমাদের যে কি কি সার্ভিস আছে এটার মধ্যে আমরা নেট স্টেট দিয়ে দেখতে পারি যে আমার কোন কোন পোর্ট এখন লিসেনিং মানে রানিং অবস্থায় আছে।
মানে সার্ভিস রানিং। আর সবগুলা পোর্ট, কোন পোর্টে কোন জিনিসটা দেখতে যদি চাই, তাহলে আমার ইটিসি এর ভিতরে যেরকম আমরা পাস ডব্লিউ এর মধ্যে ইউজার দেখতেছি, সেটার মধ্যে কি দেখলাম যে পাসওয়ার্ড লিস্ট। তো ইটিসি সার্ভিসটার ভিতরে আমার কি আছে, পোর্টের লিস্ট ক্রিয়েট করা আছে, কোন পোর্টে কোন সার্ভিস চলতেছে সেটা আমরা দেখতে পাই। তারপর এগুলো হলো কিছু ওয়েল নোন পোর্ট, এগুলো আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই, যে কোন পোর্টে কোনটা কাজ করতেছে। 22 তে এসএসএইচ, 23 তে টেলনেট, এসএমটিপি পড়তেছে কি, 25 এ ডিএনএস সার্ভিস হয় কোথায়, 53 তে, 80 তে কি আমার ওয়েব যে পোর্টটা, ওয়েব ট্রাফিক বা এইচটিটিপি প্রোটোকল, সেটা কিসে, 80 তে। এগুলো কি কিছু ওয়েল নোন পোর্ট, এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কেন নেটওয়ার্ক পোর্টটা সাইবার সিকিউরিটিতে খুবই ইম্পর্টেন্ট, এইটা বলার আগে দিয়ে আমি একটু আপনাদের একটু 2 মিনিটের একটা ব্রেক, 5 মিনিটের একটা ব্রেক দিতে চাই। আপনাদের কারো কোনো অবজেকশন? না। কারণ আমার একটা ইমার্জেন্সি একটা কল একটু রিসিভ করতে হবে তো। থ্যাংক ইউ।
কেউ কি লিভ নিয়ে নিলেন নাকি? ওকে, ভাইয়া চিনহিন ভাইয়ার লিভ নিছে, বুঝুন সেটাই দেখলাম। তার ইলেকট্রিসিটি অফ। এটা তো বেশ কিছুক্ষণ আগেই নিছে। আচ্ছা, তো কেন পোর্ট সিকিউরিটি আমাদের সাইবার সিকিউরিটিতে খুবই দরকার বা ইফেক্টিভ? কেন কেন কেন? Port scanning, for example, tries all ports at an address to see which ones are open and listening. Port scanning করে আমরা দেখি যে যে কোন কোন পোর্ট গুলো ওপেন অবস্থায় আছে, লিসেনিং অবস্থায়, যাতে অ্যাটাকার পরবর্তীতে ওই পোর্টে কোন সার্ভিস গুলো চলতেছে সেগুলা খুঁজে বের করে, ওগুলার ভালনারেবিলিটি বের করে সেই পোর্ট গুলা ধরে ধরে কি পরবর্তীতে অ্যাটাক দিতে পারে। Firewalls take the port number into consideration when determining to allow or block communication. They are configured to only allow communication to the specific ports needed for a service or block other unneeded ports so they cannot be exploited. তো ফায়ারওয়াল কি করতেছে যে ধরে ধরে কনসিডারেশনে নেয় যে কোনগুলা পোর্ট গুলা কমিউনিকেশনকে অ্যালাউ করবে, কাদেরকে ব্লক করবে। আর যেগুলোর মধ্যে শুধুমাত্র অ্যালাউ আছে তাদেরকে কি ওই স্পেসিফিক পোর্ট গুলাতে ওই সার্ভিস গুলা রান করতে পারবে, ওগুলার থ্রুতে আমরা কি অ্যাক্সেস নিতে পারবো। আর যেগুলাকে আনএসেন্ট থাকবে বা আননিডেড থাকবে সেগুলাকে কি ব্লক করে রাখবে, যাতে পরবর্তীতে কেউ এক্সপ্লয়েট না করতে পারে। অ্যাজ এন এক্সাম্পল কি আছে, একটা কোম্পানি ধরে নিলাম ওয়ান্টস টু হ্যাভ এ ওয়েবসাইট, সেখানে কি কি চলবে? ওয়েবসাইটে ইমেল চলবে, একটা সিকিউর ফাইল ট্রান্সফার সার্ভিস চলবে। তো ইটস ফায়ারওয়াল উইথ তো ফায়ারওয়াল তখন কি করবে? অ্যালাউ ইনবাউন্ড কানেকশনস টু দ্য পোর্টস 80 এন্ড 443, যেহেতু কি ওয়েবসাইট রান করতে হবে। আর এই 80 আর 443 এই দুইটা পোর্টের থ্রুতে কি হবে? আমার ওয়েব ট্রাফিক জেনারেট হবে বা সার্ভিসটা কি ওয়েবের থ্রুতে কানেক্ট হবে। তারপর কি পোর্ট 25 ফর ইনবাউন্ড ইমেল, ইমেলের জন্য আমরা কোন পোর্টটা ইউজ করি? 25, সেখানে আমার একটা সার্ভিস চলে, সেটা কি এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। and port 22 for secure shell FTP, যেটাকে আমরা বলি SFTP. It forwards these ports to specific servers for which is of service. The firewall will block all other port. এই স্পেসিফিক সার্ভিস গুলা যে পোর্ট গুলাতে চলবে সেগুলা বাদে ফায়ারওয়াল কি করবে? বাদ বাকি যে পোর্ট গুলো আছে তাদেরকে ব্লক করে দিবে। So if an employee incorrectly try to use FTP port on 21, যেটা কি এসএফটিপি তে চলে কোনটা? 22 পোর্ট, কিন্তু সে এমপ্লয় কি করলো না, এসে ভুলবশত এফটিপি 21 পোর্টে ট্রাই করলো, তাহলে কি করবে? ইট উইল বি ব্লকড। অথবা ইফ অ্যান অ্যাটাকার ট্রাইস টু কানেক্ট পোর্ট 3389, যেটা কি উইন্ডোজ রিমোট ডেস্কটপ যে পোর্টের থ্রুতে কি কানেক্ট হয় 3389 পোর্টের থ্রুতে, যেটা কি কোনো সার্ভারে কন্ট্রোল গেইন করার চেষ্টা করবে, তখন ফায়ারওয়াল কি করবে? সাথে সাথে ব্লক করে দিবে, কারণ তো সে তো এই পোর্টে কোনো অ্যাক্সেসই দেয় নাই। তো এইসব কারণে কি আমাদের সাইবার সিকিউরিটি ক্ষেত্রে পোর্ট সিকিউরিটি বা নেটওয়ার্ক পোর্টের আইডিয়া কনসেপ্টটা থাকা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসে কি ডিএনএস, বা বাংলা যদি বলে কি ডোমেইন নেম সিস্টেম, টার্নস ডোমেইন নেমস ইনটু আইপি অ্যাড্রেস। তো ডিএনএস সিস্টেমটা কি করে? যে আপনার ডোমেইন নেম গুলাকে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলে, which browsers use to load internet pages. Every device connected to the internet has its own IP address, which is used by other devices to locate the device. DNS servers make it possible for people to input normal words into their browsers, such as facebook.com, without having to keep track of the IP address for every website. ডিএনএস সার্ভার কি করতেছে? আমাদের যারা আমরা নর্মাল পিপল আছে তাদেরকে, যে আমাদের ওয়ার্ড গুলাকে একসেপ্ট করে ব্রাউজারের থ্রুতে, ধরে রাখেন কি facebook.com, যে কোনো আপনার আইপি অ্যাড্রেস না অ্যাসাইন করেও কি আমরা ব্রাউজ করতে পারি। তো ওই সিস্টেমটা কি আইপি অ্যাড্রেসটাকে, আপনার ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে যে সার্ভিসটা লঞ্চ করে থাকে, সেই সার্ভিসটার নাম কি ডিএনএস সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। আর এই সিস্টেমটা যেখানে যা থ্রুতে আপনার লঞ্চ হয় সেটার নাম কি ডিএনএস সার্ভার। DNS server is a computer with a database containing the public IP addresses associated with the names of the website. An IP address brings a user to. DNS acts like a phone book for the internet. Whenever people type domain names like facebook.com or yahoo.com into address bar or web browser, the DNS finds the right IP addresses
The site's IP address is what? Direct the device to go to correct place to which the site's data. Once the DNS server finds the correct IP address, browser take the address and use it to send data to content delivery network or origin servers. Once this is done, the information on the website can be accessed by the user. The DNS server starts the process by finding the corresponding IP address for a website from Uniform Resource Locator. অনেক কিছু লেখা, মেইন জিনিসটা হলো যে আপনার একটা ফোন বুক ডিএনএসটা কি করবে, একটা ফোন বুকের মতো কাজ করবে। আমরা কাউকে ফোন দিতে হলে কি হয়, তার নাম্বার, এখনকার যুগে তো কি নাম্বার ইউজ করতে হয় না, আমরা আমাদের কন্টাক্ট লিস্টে যাই, ওখানে নামটা দেখি, নামে ক্লিক করি, কল চলে যায়। কিন্তু ওই নাম্বার এন্ডারে কি অবশ্যই কোনো না কোনো কি নাম্বার অ্যাসাইন করা থাকে, আর নাম্বারটা ডেডিকেটেডলি যে পারসনকে আমরা ফোন দেই তার জন্য অ্যাসাইন করা থাকে। ডিএনএসটাও সেম কাজটাই করে। আমরা যখন কোনো ডোমেন নেম লিখি, তার মানে কি ওই ডোমেনের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা যাবে আমার ব্রাউজার থেকে, ওই আইপি অ্যাড্রেসে গিয়ে আপনার রিকোয়েস্ট হিট খাবে। তো যখন রেসপন্স আসবে তখন সিমিলার ওয়েতে ওই আইপি অ্যাড্রেস থেকে কি আমার কাছে রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স চলে আসবে। তো এখানে একটা সিম্পল জিনিস দেখানো হয়েছে যে কিভাবে আমার ইউজার এন্ড থেকে একটা ওয়েব সার্ভারের সাথে কানেক্ট হতে পারি। মাঝে দিয়ে আমাদের এই যে ট্রান্সলেটরের কাজ করতেছে কে সিমিলার ওয়েতে নেটের মতো কে ডিএনএস সিস্টেমটা, যে আমি ডোমেইনে লিখলাম, একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে কোথায় ট্রান্সমিট করে ডিরেক্ট করে দিল কোন ওয়েব সার্ভারে, যে ওয়েব সার্ভারের আন্ডারে এই আইপি অ্যাড্রেসটা বসানো আছে। তো সেখান থেকে যখন রেসপন্স আসবে তখন আমি দেখবো তো আলটিমেটলি কি ডোমেইন নেমটাই, কিন্তু রেসপন্সটা আসবে আমি যাকে খুঁজতেছি তার জন্যই। কিভাবে ডিএনএস কাজ করে এটা একটু আগে দেখলাম, সিমিলার ওয়েতে এখানেও ওই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, যেটা আমরা ওই ভিডিওতে হাউ ডিএনএস ওয়ার্কস ওই ভিডিওটা দেখেও আমরা বুঝতে পারছি। আমার একটু তুলে দিয়েন, একজন মেসেজ করছে, স্যার আমি একটু বাইরে আছি, আমার একটু তুলে দিয়েন। কি তুলে দিব? আপনারাই বলেন এই মেসেজের সারাংশ কি হতে পারে? স্যার আমি একটু বাইরে আছি, আমাকে একটু তুলে দিয়েন। উনি আপনার তুলে দিয়েন পোর্টে কানেক্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাইছেন, আচ্ছা, প্যাকেট পাঠাইছেন। তো উনার ডিএনএসটা একটু অন্যভাবে কাজ করছে। তো যাই হোক, ডিএনএস কিভাবে কাজ করছে আমরা তো কম বেশি বুঝতেছি, যে একটাই জিনিস, আমার যে ডোমেইনের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা বসানো থাকবে এক্স্যাক্টলি সেই লোকেশনে গিয়ে আমার রিকোয়েস্টটা সেন্ড করবে, আর ওখান থেকে রেসপন্সটা আসলে আমার পিসিতে সেটা হিট খাবে। তো মোটামুটি এতটুকুই ছিল, এই কনসেপ্ট গুলো আমরা একটা গো থ্রু করলাম, শর্ট গো থ্রু। তো আপনাদেরকে বলছিলাম যে এখানকার যে লেকচার এরিয়াটা ডক আকারে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে, আপনারা একটু একটা গো থ্রু করেন। তো সেখান থেকে একটা ছোটখাটো পরীক্ষা নিতে পারি, সেটা নিব নেক্সট ফ্রাইডেতে। আর নেক্সট ফ্রাইডে থেকে তখন আমরা নতুন একটা টপিক যাতে শুরু করতে পারি। স্যাটারডে থেকে না, ফ্রাইডেতে পরীক্ষা। আপনি বললেন যে নতুন টপিক, আবার ফ্রাইডের কথাই বললেন। নতুন টপিক না, স্যাটারডে থেকে শুরু করবেন। আর নতুন টপিক শুরু নতুন topic স্যাটারডে থেকে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে নতুন টপিক আমরা শুরু করব। সেটাই বলছে আপনি।